নমস্কার। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় সহযোদ্ধা বৃন্দ, স্বপ্ন সারথীর ভুবনে, সাফল্যের ভুবনে, দক্ষতা উন্নয়নের ভুবনে সবাইকে স্বাগতম। এটিও প্রস্তুতির দেশসেরা ভুবনে সবাইকে স্বাগতম। দেশের সার্বিক পরিস্থিতি, বন্যা পরিস্থিতি বিবেচনায় আমরা ক্লাস আজ থেকে নতুন করে শুরু করছি এবং আমাদের বেশ কিছু নতুন সহকর্মী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আহ আর সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারি। পরম প্রভু আমাদেরকে সেই শক্তি এবং সামর্থ্য দান করুক। প্রভুর কাছে আমরা সেই প্রার্থনা করি এবং আহ আজ থেকে আমরা আমাদের প্রস্তুতি আরো ভালোভাবে নেওয়ার প্রয়াস শুরু করছি। আহ আজ আমরা ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্যের ক্লাস করব। প্রিয় সহকর্মী বৃন্দ, আহ অনেকে জানে না যে ইংরেজি সাহিত্য থেকে নন ক্যাডারের প্রশ্ন পড়ে থাকে। বিশেষ করে এটিও প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজি সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন বিসিএস পিলি পরীক্ষায় ইংরেজি সাহিত্য থেকে সিলেবাস আকারে নাম্বার থাকে, ঠিক সিমিলারলি আমাদের এটিও পরীক্ষায় লিটারেচার থেকে বেশ কিছু মার্কস থাকে, অর্থাৎ 5-7 মার্কস থাকে। সুতরাং লিটারেচারকে খুবই গুরুত্ব দিতে হবে এবং আমরা আশা করি ক্লাস করার মাধ্যমে, লেকচারশিট পড়ার মাধ্যমে ইংরেজি লিটারেচার যে ভীতি আছে আমাদের মধ্যে, সেই ভীতি দূর হয়ে যাবে। আমরা উইথ কনফিডেন্সের মাধ্যমে আমরা কি করব, ইংরেজি সাহিত্যের প্রশ্ন সলভ করতে পারবো। এবং যারা এটিও ছাড়া বিসিএস পরীক্ষা দেবেন বা অন্য যে কোনো পরীক্ষা দিবেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যা পড়াবো সেগুলোই আসবে। এবং পরীক্ষার প্রশ্ন অনেক সময় কঠিন হয়, সহজ হয়, হতেই পারে, কিন্তু আপনি যদি বেসিক থেকে পড়াশোনা করেন আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কোনো কোশ্চেন সেটার আপনাকে আপনার কোনো প্রশ্ন আপনার অসম্ভব বলে মনে হবে না। এই জন্য বুঝতে হবে যে কিভাবে পড়তে হবে। এটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি কিভাবে সামনে অগ্রসর হবেন। আমরা যখন বাংলা সাহিত্য পড়েছি তখন দেখবেন যে বাংলা সাহিত্য আমরা আলোচনা করেছি, তারপরে সলভ করেছি, অর্থাৎ একটা স্টেজ অনুসরণ করেছি। ইংরেজি সাহিত্য খুবই কঠিন একটা ব্যাপার, কিন্তু এটা যদি আপনি স্টেপ বাই স্টেপ পড়েন, কিভাবে এটাকে শিখতে হবে, পড়তে হবে, এই ওটা যদি অনুসরণ করেন তাহলে আপনার কাছে সহজ মনে হবে। এবং জেনারেলি দেখা যাচ্ছে সাহিত্যের ক্ষেত্রে পড়ি আর ভুলি, এই একটা ব্যাপার সবার মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু আমরা যেভাবে পড়বো পড়বো ভুলবো কোনো সুযোগ নেই। আমরা গল্পের আকারে পড়বো, স্টেপ মেনটেন করে পড়বো, বাংলার মতো করে পড়বো। আশা করি সমস্যা হবে না। যখনই সময় পাবেন আমার ভিডিও লেকচার গুলা বারবার দেখবেন, দেখবেন যে এভরিথিং উইল বি ওকে। ক্লাস না পড়লেও হবে, আমি ক্লাসেই কমপ্লিট করে দিব। কারণ আমাদের একটা স্লোগান, মুখস্থ নয় আত্মস্থ। তাহলে আমরা দেখি আমাদের আজকে লেকচার শিটে চলে যাচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপাতত আপনারা মিউটেড আছেন, তাহলে আপনারা টেক্সট করবেন। আর যদি কিছু বলার থাকে বলবেন। আজ আমরা আমাদের ইংলিশ লেকচার শিট 1 ক্লাস করব এবং 1 এবং 2। এখন আমাদের সময়ের উপর বিবেচনা করে আমরা দুইটাও পড়তে পারি, আমাদের কতটা সময় লাগবে। আসলে সাহিত্য একটা আলোচনার বিষয়। এটা একটা বিষয় নিয়ে, একটা টপিক নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায়, আবার এক কথা বলে শেষ করা যায়। কিন্তু সাহিত্য আপনাকে এমন এত কিছু পড়াবো না যে আপনি পড়ে আবার ভয় পেয়ে যান, আর এটা অনেকক্ষণ রাখবো না যে মাথা জ্বালাপালা হয়ে গেল। মোটামুটি আমাদের 1 ঘন্টা প্লাস সময়ে আমরা যতটা সম্ভব আমরা পড়ে ফেলবো, যাতে আমাদের মাথায় গেঁথে যায়
এবং সহজ লাগে, মনে হয় না যে ইংরেজি সাহিত্য কঠিন কিছু, আমাদের কাছে সহজ মনে হয়। তাহলে দেখেন আমরা প্রথমে যদি দেখতে যাচ্ছি লেকচার শিট 1, দেখবো লেকচার শিট 1-এ কি আছে। পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। লেকচার শিট 2-তে কি আছে? দ্য রেনেসাঁ পিরিয়ড। আমাদের এই লেকচার শিটে আপনারা এই দুইটাই পাবেন। এই লেকচার শিটটি 53 পেজের, 53 পেজের। আচ্ছা, তাহলে যখন আমরা এখন পড়তে যাচ্ছি তখন কি এটা ইংলিশ লিটারেচার কি এটা আপনাকে জানতে হবে। আমরা যখন ইংরেজি সাহিত্য পড়ব তখন আপনাকে যে বিষয়টা ফার্স্ট জানতে হবে যে হোয়াট ইজ লিটারেচার। আমরা বাংলা সাহিত্য যখন পড়েছি, সাহিত্য কি? দেখেন সাহিত্য, ম্যাথু আর্নল্ড বলেছেন যে লিটারেচার ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। উনি বলছেন যে সাহিত্য হচ্ছে জীবনের সমালোচনা। সমালোচনা মানে কখনো ভালো বা খারাপ মনে করবেন না। ক্রিটিসিজম ভালো এবং খারাপ, পজিটিভ আর নেগেটিভ। তাহলে সাহিত্য হচ্ছে কি একটা সমাজের জীবন প্রণালীর ভালো দিক মন্দ দিক, পজিটিভ আর নেগেটিভ সাইডকে কি করে তুলে ধরে, আলোকপাত করে। বলা হয় লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ লাইফ। লিটারেচার হচ্ছে জীবনের প্রতিফলন। লিটারেচার ইজ দ্য মিরর অফ লাইফ। লিটারেচার হচ্ছে জীবনের প্রতিফলন, অর্থাৎ আমাদের যে জীবন সেইটার প্রতিফলন যেখানে ঘটে সেটাই সাহিত্য। এই জন্যই একটা পেইন্টিংও একটা সাহিত্যে পরিণত হয়ে যায়। তাহলে সাহিত্য সম্পর্কে আমরা অনেক কিছু যাবো না, আপনারা বোঝেন, আপনারা জানেন। আমরা জেনারেলি একটা বিষয় আমরা যখন পড়তে যাচ্ছি ইংরেজি সাহিত্য, আমরা বাংলা সাহিত্যের ক্লাস করেছি। তাহলে প্রথমেই আসে যে আমরা ইংরেজি সাহিত্য পড়তে যাচ্ছি, বাংলা সাহিত্য পড়েছি, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেঙ্গলি লিটারেচার এন্ড ইংলিশ লিটারেচার? এট ফার্স্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, উই হ্যাভ টু রিয়েলাইজ, অর উই হ্যাভ টু নো, উই হ্যাভ টু লার্ন। আমাদের জানতে হবে যে ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্যের মধ্যে পার্থক্যটা কি। তাহলে সাহিত্য আমাদের কাছে গাঁথুনি এটা আরো মজবুত হবে। দেখেন আমরা যখন বাংলা সাহিত্য পড়েছিলাম তখন দেখেছিলাম যে বেঙ্গল লিটারেচার বিজ্ঞান at 1650, অর্থাৎ বাংলা সাহিত্য যুগ শুরু হয়েছিল 650 খ্রিস্টাব্দে, মতান্তরে 950 খ্রিস্টাব্দে। অর্থাৎ আমরা পড়েছিলাম যে কেউ বলছেন 650, কেউ বলেছেন 950। এটা আমরা শিখেছিলাম। 650 ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, 950 ছিল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। আবার সুকুমার সেন তারও এই ছিল যে 950 বা 950 এরকম ছিল ডক্টর সুকুমার সেনের মতে। এখন যখন আমরা ইংরেজি সাহিত্য পড়তে যাচ্ছি তখন আমাদের মনে রাখতে হবে ইংরেজি সাহিত্যের যাত্রা কবে। ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু হয়েছে সেই 450 খ্রিস্টাব্দ থেকে। অর্থাৎ বাংলা সাহিত্যকে যদি আমরা 650 ধরি তাহলে ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু হয়েছে 450 খ্রিস্টাব্দে। তার মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু লিটারেচার? এই দুইটা সাহিত্যের মধ্যে পার্থক্য কি? যদি বলি ইংরেজি সাহিত্য বেঙ্গলি সাহিত্য থেকে প্রাচীন সাহিত্য, দিস ইজ দ্য ডিফারেন্স। যে জিনিসটা প্রাচীন সেই জিনিসটা কি হয়, নতুনের কাছে সবসময় কি থাকে, ঋণী বস্তুতে পরিণত হয়। আমরা বাংলা সাহিত্য এত বিকশিত হয়েছে, রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, মাইকেল মধুসূদন দত্ত এত ভালো ভালো সাহিত্য রচনা করেছেন, কাজী নজরুল ইসলাম এত সুন্দর সুন্দর সাহিত্য রচনা করেছেন। কোথা থেকে? ইংরেজি সাহিত্য তারা পড়াশোনা করেছেন, সেটা তাদের সাহিত্যে তার প্রকাশ ঘটেছে। এখন যখন আমরা পার্থক্য জানতে যাবো, তো পার্থক্যগুলো কি হতে পারে? অনেক ধরনের পার্থক্য আছে, আপনাদের অনেক কিছু না জানলেও হবে, কিন্তু আমরা যখন জানতে যাচ্ছি একটু যদি জেনে যাই আমাদের পরে খুব সুবিধা হবে। যেমন আমরা যদি দেখি যে বাংলা লিটারেচার শুরু হয়েছিল চর্যাপদ দিয়ে, বেঙ্গলি লিটারেচার স্টার্টেড উইথ দ্য রাইটিং অফ চর্যাপদ। চর্যাপদের লেখা দিয়ে বাংলা সাহিত্যের শুরু হয়েছিল 650 খ্রিস্টাব্দে। চর্যাপদের বিষয়বস্তু কি ছিল? হোয়াট ইজ দ্য থিম অফ বেঙ্গল লিটারেচার চর্যাপদ? চর্যাপদের থিম ছিল যে
বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, অর্থাৎ তাদের সাহিত্যের ধারাটি ছিল ধর্মকে কেন্দ্র করে। কিন্তু ইংরেজি সাহিত্যের ধারাটা কি ছিল? এখানেও ধর্ম ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু বেঙ্গলি সাহিত্য ছিল পুরোটাই ধর্ম। স্তুতি সঙ্গীত, ঈশ্বরের বন্দনা, যেখানে বৌদ্ধ সহযোগিতা তাদের গানের মাধ্যমে ঈশ্বরকে আবাহন করেছেন, ঈশ্বরের প্রার্থনা করেছেন। এই যে সাহিত্য আমরা দেখব, সাহিত্য আপনি যখন জানবেন তখন আপনাকে ইজি করার জন্য সাহিত্যকে ভাগ করতে হবে বড় বড় ভাগে, বারবার বারবার পড়তে হবে আপনাকে, যে এই যুগে এইটা, এই যুগে এইটা। আপনি কি করবেন, জেনারেলি সাহিত্যকে 8টা ভাগে ভাগ করা হয়েছে, 8টার নাম কে তার সময় দিয়ে আপনাকে ভেঙে ভেঙে পড়তে হবে। এইটা যখন পড়বেন সাহিত্যের ভাগটা আপনার ব্রেনে গেঁথে যাবে, দেখবেন সাহিত্যটা ইজি মনে হবে, যে এই যুগে ইনি, এই যুগে ইনি, এই যুগের ধারাটা এমন। তখন দেখবেন সাহিত্য কত ভালো লাগছে। সাহিত্য হচ্ছে জ্ঞানের ভান্ডার, জ্ঞানের সমুদ্র। সেখান থেকে যত আপনি আহরণ করবেন সব মধু, এই মধুকে আপনি জীবনের সব জায়গায় প্রয়োগ করতে পারবেন। যখন আপনি সাহিত্যকে ভাগ করবেন দেখবেন ওই সাহিত্যের বিভিন্ন ইতিহাস আছে। আপনাদেরকে আমি পড়িয়েছি কিভাবে চর্যাপদ, বাংলার চর্যাপদ অন্য জায়গায় গেল, কিভাবে কোনটার নাম কি হলো, কিভাবে বিভিন্ন যুগের নামকরণ হয়। ইংরেজি সাহিত্য কি হয়, বিভিন্ন ভাবে নামকরণ হয়েছে, বিভিন্ন ভাবে বিভক্ত হয়েছে। যদি আমরা ইংরেজি সাহিত্যকে ভাগ করতে যাই তখন আমরা দেখব ইংরেজি সাহিত্যের ইতিহাস ইতিহাসের সাথে সম্পৃক্ত, অর্থাৎ ইংরেজ সমাজে, ইংল্যান্ডে অনেক কিছু ঘটেছে, সেইগুলোর সাথে ইংলিশ লিটারেচার ওতপ্রোতভাবে জড়িত। এবং যখন ইংরেজ জাতি গঠিত হয়েছে ঠিক সেই সময় এই সাহিত্যের সূচনা হয়, এবং রাজনৈতিক, ঐতিহাসিক, ধর্মীয় বা বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, উন্নয়ন, পরিবর্তন ও পরিমার্জনের মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যের পরিবর্তন সাধিত হয়েছে। তাই এর যে বিভিন্ন নামকরণ সেগুলা হয়েছে কি করে, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় প্রভাব, এবং আমরা যদি বলি সাহিত্যের বড় বড় যে লেখক তাদের নামানুসারে বিভিন্ন যুগের নামকরণ করা হয়েছে। এখন আমরা যদি মনে করেন যে জানতে যাই যে মূলত এটাকে ইংরেজি সাথে বিভিন্ন ভাগে ভাগ করতে যাই, আসলে অনেক ডিভিশন আছে, অনেক ঐতিহাসিক অনেক ভাবে ভাগ করেছেন, তবে সর্বজন স্বীকৃত কিছু রাইটার আছে। তার মধ্যে একজন হচ্ছে এম এইচ আব্রামস। এম এইচ আব্রামস তার এক বিখ্যাত গ্রন্থ গ্লোসারি অফ লিটারারি টার্মস, এই গ্রন্থে তিনি ইংরেজি সাহিত্যকে 8টি প্রধান ভাগে ভাগ করেছেন। আপনি যদি এই 8টি প্রধান ভাগ সম্পর্কে জানেন তাহলে কি হবে, আপনার পরবর্তীতে পড়াশোনা করতে সহজ হবে। তাহলে আমরা লেটস লার্ন দ্য 8 ডিভিশনস, মেইন ডিভিশনস অফ ইংলিশ লিটারেচার। দেখেন আমরা একটু আগে জানলাম যে ইংরেজি সাহিত্য 450 খ্রিস্টাব্দে শুরু হয়। তাহলে প্রথম যে মানে যুগ সেটাকে বলা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। ফার্স্ট যে যুগ সেটা হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। এখানে কালিটা দিয়ে দেই, ওল্ড পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। হাইলাইট। ওকে, আচ্ছা, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এর আরেকটা নাম আছে, নামটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। নামটা কি? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। কি করে এটা হচ্ছে না কেন? হাইলাইট। ওকে, এর আরেকটি নাম আছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড
এটা স্থায়িত্বকাল কত 450 থেকে 1066। যেখানে আমরা যখন বাংলা সাহিত্য পড়েছিলাম সেটা বলা হয়েছিল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ হচ্ছে প্রাচীন যুগ, বা মতান্তরে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। কিন্তু আমরা দেখছি যে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগের স্থিতিকাল 450 থেকে 1066 খ্রিস্টাব্দ। এবং এই ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটি নাম আছে, নামটি হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এরপরে আমরা দেখি দ্য মিডিয়াল ইংলিশ পিরিয়ড। দ্য মিডিয়াল ইংলিশ পিরিয়ড নাম্বার 2। আমরা যদি ভাগ করি, যে মেইন ভাগে শ্রেণীভাগ করি, তখন আমরা দেখছি যে ওল্ড ইংলিশ পিরিয়ড অ্যান্ড দেন আসবে কি দ্য মিডিল ইংলিশ পিরিয়ড। দ্য মিডিল ইংলিশ পিরিয়ড, মিডিল ইংলিশ পিরিয়ড শুরু হয়েছে কখন? 1066 থেকে 1500 খ্রিস্টাব্দ। এরপরে দেখেন ছোট ছোট ভাগ আছে, এই ভাগগুলো আমরা পরে পড়বো, আগে পড়বেন না। আগে 8টি মেইন ভাগকে আপনি ব্রেনে গেঁথে নেবেন। 3 নাম্বার দেখেন কি আসতেছে, দ্য রেনেসা পিরিয়ড। এটা 1500-তে শেষ হলো। রেনেসা পিরিয়ড হ্যাজ স্টার্টেড ইন 1500 and এটা কি হয়েছে, এন্ডেড ইন 1660। এরপরে 3-এর পরে আমরা যে নাম্বার 4, দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটা শুরু হয়েছে কত, শেষ হয়েছিল 1660-এ। তাই এটা শুরু হয়েছে কত, 1660 থেকে 1798। 1798, অর্থাৎ it has started in 1660 and ended in 1798। এরপর দেখেন দ্য রোমান্টিক পিরিয়ড নাম্বার 5। it has started in 1798 and ended in 1832। নাম্বার 6, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। 1832-এ শুরু হয়েছে, শেষ হয়েছে 1901। এগুলো ছোট ছোট দেখেন। নাম্বার 7, the modern period. It has started in 1901 and ended in 1939। 1901 থেকে 1939, অর্থাৎ 1939 সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়, ঠিক সেই সময় শেষ হয়েছে। এরপরে কি আসছে নাম্বার 7, নাম্বার 7 এবার আসছে নাম্বার 8, দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। এটা 1939 সাল থেকে এখনো চলছে। তাহলে আমরা 8টি ভাগকে যদি আর একবার দেখে নেই, তাহলে আমাদের আসছে কি কি দেখেন, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, দ্য রেনেসা পিরিয়ড, দ্য রেনেসা পিরিয়ড গেল, দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড, দ্য রোমান্টিক পিরিয়ড, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, and then the modern period, and the last one the postmodern period। তাহলে এই 8টি ভাগকে যদি আপনি ভাগ করতে পারেন এর কত সাল থেকে কত পর্যন্ত, তখন আপনার বাকি লিটারেচার পড়তে আপনার কাছে সহজ হয়ে যাবে, খুব ভালো লাগবে পড়তে। দেখেন এবার আমরা শর্ট ফর্ম গুলো একটু দেখে নেই। ওল্ড ইংলিশ পিরিয়ড, একে আর কোনো শর্ট ফর্ম নাই, এর মধ্যে আর কোনো ছোট ছোট বিভক্তি নেই। কিন্তু যখন আপনি মিডিল ইংলিশ পিরিয়ড পড়বেন, এখানে দেখবেন আর 3টা ছোট ছোট ডিভিশন আছে। কি কি আছে? দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, দ্য এজ অফ চসার, দ্য ব্যারেন এজ। এগুলো আমরা একটু পরে আরো জানবো। এখন আমরা জাস্ট একটু দেখে যাব, এরপরে আরো জানবো, দেখবেন ইট উইল বি ক্রিস্টাল ক্লিয়ার টু ইউ। নাম্বার 3 বলছে যে এখানে রেনেসা কি আছে, প্রিপারেশন ফর রেনেসা, অর্থাৎ রেনেসার কি হচ্ছে, প্রস্তুতি। এলিজাবেথান পিরিয়ড, দ্য জ্যাকোবিয়ান এজ, দ্য ক্যারোলাইন এজ। তারপরে কি আছে, দ্য কমনওয়েলথ পিরিয়ড, দ্য শেক্সপিয়ান এজ, এন্ড দেন দ্য পিউরিটান পিরিয়ড। এবং সময়গুলো দেওয়াই আছে সব, দেখেন ছোট ছোট করে ভাগ করা। এই 1660 শেষ হয়েছে। এরপর দেখেন পিরিয়ড কি আছে 4, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি আছে, দ্য রেস্টোরেশন পিরিয়ড, দ্য অগাস্টান পিরিয়ড, দ্য এজ অফ সেন্সিবিলিটি। নাম্বার 5, দ্য রোমান্টিক পিরিয়ড, দেখেন এখানে সাব ডিভিশন নেই। নাম্বার 6, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, এখানে সাব ডিভিশন নেই। এবার আমরা কথা বলছি দ্য মডার্ন পিরিয়ড, দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড and the Georgian period, the Edwardian period, and then the Georgian period। তাহলে দেখছি the modern period is subdivided into 2 divisions, 2 ভাগে বিভক্ত মডার্ন পিরিয়ড। and number 8, the postmodern period, দেখেন postmodern period-এ কোনো সাবডিভিশন নেই। তাহলে আমরা একটি এমসিকিউ চর্চা করি, then it will be much more easier to you to understand। and this is on number 1, দেখেন কি বলছে যে which one is the oldest period in English literature। At first we have learned the oldest English period and it has another name too, and the name is Anglo-Saxon। So
হুইচ ওয়াজ দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের যে পুরাতন যুগ কোনটা? দেখেন প্রশ্নটি সাব রেজিস্টার 1992 তে এসেছে। তাহলে আমরা নাম্বার কে? বি, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। নাম্বার 2, the period from AD 1066 to 1500 is known as, যে 1066 থেকে 1500 সাল পর্যন্ত এই সময়টাকে কোন যুগ বলা হয়ে থাকে? তাহলে কি এটা নাম্বার 2? আমাদের 1 নম্বরে ছিল ওল্ড ইংলিশ পিরিয়ড, 2 নম্বরে ছিল মিডল ইংলিশ পিরিয়ড, আর মিডল ইংলিশ পিরিয়ড হ্যাজ স্টার্টেড ইন 1066 AD and it has ended in 1500 AD. সো দেখেন পরীক্ষার প্রশ্নটি কোথায় এসেছে? পিএসসি সহকারী পরিচালক এবং পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন সহকারী পরিচালক 2006। তাহলে আমরা এখানে কোথায় এটা পাবো? কোথায়? দেখেন দ্য মিডল ইংলিশ পিরিয়ড, অপশন বি ইজ ইউর আনসার। এবং নাও উই আর গোয়িং টু দ্য থার্ড ওয়ান, নাম্বার 3, রেস্টোরেশন পিরিয়ড। দেখেন আমরা বললাম রেস্টোরেশন পিরিয়ড কোথায় শুরু হয়েছে। দেখেন রেস্টোরেশন পিরিয়ডে যদি আমরা একটু যাই, এই যে নাম্বার 4, দেখেন দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, ইট হ্যাজ স্টার্টেড ইন 1660 আর ইট হ্যাজ বিন সাবডিভাইডেড ইনটু 3 স্মল ডিভিশনস। সেগুলো কি কি? দ্য রেস্টোরেশন পিরিয়ড, দ্য অগাস্টান পিরিয়ড, দ্য এজ অফ সেন্সিবিলিটি। তাহলে রেস্টোরেশন পিরিয়ড ফার্স্ট। দেখেন এটা শুরু হয়েছে কখন? 1660 থেকে 1700 এটা শুরু হয়েছে। তাহলে আপনার ওইখানে এসেছে যে রেস্টোরেশন পিরিয়ডের স্থিতিকাল কত? 1660 থেকে 1700। তাহলে এটা হচ্ছে রেস্টোরেশন যুগ। এখানে আসলে আপনি যখন রেস্টোরেশন পিরিয়ড জানতে যাবেন তখন আপনাকে এই যে জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে একটা বিপ্লব হয়েছে, ঠিক সিমিলারলি এই যুগগুলো যখন জানবেন, ইতিহাসকে জানবেন, এখানেও বিভিন্ন বিপ্লব হয়েছিল, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন, কমনওয়েলথ, এই সেখানে বিভিন্ন ধরনের বিপ্লবে অনেক হত্যাকাণ্ড হয়েছিল, অনেক কিছু ঘটেছিল। এখানে তখন রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে, অলিভার ক্রমওয়েল সহ এরকম অনেকে ক্ষমতায় আসে এবং তাদের নাম অনুসারে এগুলার হয়। এখানে পিউরিটানরা আসে ক্ষমতায় এবং অনেক ধরনের অ্যানার্কি, অনেক ধরনের ব্লাড শেড ঘটে, যার পরবর্তীতে এইখানে এসে তার রেস্টোরেশন ঘটে, আবার রাজতন্ত্রের পুনর্জাগরণ ঘটে, রাজতন্ত্র আবার ফিরে পায়। তাই এই যুগটা এত গুরুত্বপূর্ণ। তাই এই যুগটা কি হয়েছিল? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। অর্থাৎ এখানে আরেকটা জিনিস ঘটেছিল, এই নিউ ক্লাসিক্যাল মানে কি? ক্লাসিক্যাল সাহিত্য বলতে আমরা বুঝি প্রাচীন গ্রিক সাহিত্য, যেখানে আমরা মনে করেন যে ইডিপাস, এই যে আমরা ইডিপাস রেক্স পড়েছি, স্পেশালি সফোক্লিসের ইডিপাস রেক্স, তারপরে ওনার আছে যে যে আরো রাইটিংস গুলা, যে আমরা যদি বলি যে সফোক্লিস সেরগেলাম, তারপর হচ্ছে হোমারের ইলিয়াড, ওডিসি, তারপরে আগামেমনন, এই যে যে গ্রিক লিটারেচার, এই গ্রিক লিটারেচারের পুনর্জাগরণ ঘটে এই যুগে। অর্থাৎ গ্রিক লিটারেচারের সাহিত্যগুলো তখন গ্রিক ভাষায়, ল্যাটিন ভাষায় লিপিবদ্ধ ছিল, এগুলো তখন ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। ইট ওয়াজ বিন, বলা যাচ্ছে পারছে এরকম যে ক্লাসিক্যাল লিটারেচার ওয়াজ রিট্রান্সলেটেড ইন দিস পিরিয়ড, সো দিস পিরিয়ড ইজ কল নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, অর্থাৎ নতুন ক্লাসিক্যাল। এবং এখানে কি হয়েছিল? এই যে রেস্টোরেশন, আবার রাজতন্ত্রের পুনর্জাগরণ ঘটেছিল। তাই এটা এত গুরুত্বপূর্ণ এই যুগটা, এই জন্য পরীক্ষায় আসে যে রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রেফার্স টু। এটা এসেছে কখন? 37তম বিসিএস পিলি পরীক্ষায় এসেছে। এটা শুরু হয়েছিল 1660 সালে এবং ইট এন্ডেড ইন 1700। এবার তাহলে দেখেন আমরা চলে যাব ওল্ড ইংলিশ পিরিয়ড, এখন জানবো এটা, এখন আমরা পড়বো তো ওল্ড ইংলিশ পিরিয়ড এ সম্পর্কে জানবো। আমরা যখন পড়েছিলাম ওল্ড বেঙ্গল লিটারেচার, সেটা কি ছিল? প্রাচীন বাংলা সাহিত্য। সেখানে একটি মাত্র আমরা সাহিত্য পেয়েছিলাম, চর্যাপদ, এবং চর্যাপদের সাথে আরো কিছু সাহিত্য আমরা নিদর্শন সেখানে পেয়েছিলাম চর্যাপদের সাথে, যেগুলো হচ্ছে আসলে বাংলা ভাষায় রচিত নয়, সেগুলো প্রাচীন সংস্কৃত ভাষায় রচিত ছিল। দেখেন আমি যখন প্রাচীন যুগ সম্পর্কে জানতে যাব তখন আমাকে জানতে হবে প্রাচীন যুগের কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ ওই যুগের সাহিত্যিক বৈশিষ্ট্য কি ছিল, যে বৈশিষ্ট্য ছিল সেগুলি আমরা ওখানে পাবো। তো প্রথমে আমাকে জানতে হবে যে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, একে আমরা জানি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। কেন ওলা ওল্ড ইংলিশ পিরিয়ড? হোয়াই ইজ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড ইজ রিগার্ডেড
is regarded as the Old English period, or is called the Old English period? এটাকে কেন ওল্ড ইংলিশ পিরিয়ডকে কেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলা হয়? হোয়াই ইজ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড ইজ রিগার্ডেড অ্যাজ দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড? কেন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলা হয় এটা আমাদের জানতে হবে। অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে কি, দেখেন, ওল্ড ইংলিশ পিরিয়ড ইট ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ডন অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে উষালগ্ন হিসেবে এটাকে বিবেচনা করা হয়ে থাকে। এই যুগটা কি হয়েছিল? পঞ্চম শতাব্দীতে জার্মানি থেকে অ্যাঙ্গেলস, তারা এসেছিল জার্মানি থেকে। দেখেন, ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগে বুঝতে হবে জার্মানি, এই যে জার্মানির অধিবাসী, তাদের আধিপত্য। এরা কি করছে? এই দেশ থেকে অ্যাঙ্গেলস, স্যাক্সন এবং জুট, অ্যাঙ্গেলস, স্যাক্সনস এবং জুট নামে একদল জার্মান উপজাতি, সহজ কথা বলা যায় একদল ডাকাইত, চলে আসে কি করতে? ব্রিটনদের পরাজিত করে। অর্থাৎ ব্রিটিশ, আগে ব্রিটেনে যারা আদিবাসী ছিল, যা তাদের রিয়েল অধিবাসী ছিল, তাদেরকে বলা হতো ব্রিটনস। এই ব্রিটনদের তারা পরাজিত করে। এই ব্রিটনদেরকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে এবং সেখানে তারা সব জায়গায় তাদের আধিপত্য বিস্তার করে, রাজত্বকে শুরু করে। এবং তারা কি করে? তাদের আচার আচরণ, রীতিনীতি, আইন কানুন, সামাজিক প্রথা, ভাষা, ধর্ম প্রবর্তিত করেছিল। এটা শুধু ব্রিটেনে নয়, পৃথিবীর সমগ্র জায়গায় ঘটেছে, আমাদের বাংলায় ঘটেছে। এ যুগের নামকরণ করা হয় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। অর্থাৎ যখন অ্যাঙ্গেল স্যাক্সন জুটরা ব্রিটেনে আক্রমণ করে, ব্রিটেনকে আধিপত্য বিস্তার করে, সংস্কৃতি দখল তো করে নেয়, তখন তারা কি করে? ওইখানে যে সাহিত্য রচিত হয়েছিল তখন তাদের ধারায় হয়েছিল এবং তারা কি করেছিল, এবং তাদের এই ধারার কারণে তাদের নামেই এই সাহিত্যের নামকরণ করা হয়েছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আশা করি বুঝতে পেরেছেন হোয়াই, কেন ওল্ড ইংলিশ পিরিয়ডের আরেকটি নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আপনি যদি ইতিহাস জানেন, আপনি কোনোদিন ভুলবেন না কেন এটার নাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। আমরা এখন নাও উই আর গোয়িং টু লার্ন দ্য মেইন ফিচার্স অফ ওল্ড ইংলিশ পিরিয়ড, অর্থাৎ অতীতের যে প্রাচীন ইংলিশ পিরিয়ড, তার কি কি বৈশিষ্ট্য ছিল। দেখেন, হিরোইক ডিডস ছিল, অর্থাৎ বীরত্বগাথা, লাভ ফর সি অ্যাডভেঞ্চার, স্যাভেজারি, ইন্টেন্স লাভ অফ গ্লোরি, স্ট্রং বিলিভ ইন ফেথ। অর্থাৎ আমরা বলেছি লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ লাইফ, সাহিত্য হচ্ছে জীবনের প্রতিফলন। আরো যদি স্পেসিফিক বলতে চাই, লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ কন্টেম্পোরারি লাইফ, সাহিত্য হচ্ছে সমসাময়িক জীবন প্রণালীর প্রতিফলন। অর্থাৎ আপনি বর্তমান বাংলাদেশকে চিন্তা করেন, এই বাংলাদেশ নিয়ে এখন যারা কবি সাহিত্যিক, এভাবেই তারা সাহিত্য রচনা করবেন, এই ব্যবস্থাকেই তুলে ধরবেন। এই দেশের মানুষ এখন কি খাচ্ছে, কিভাবে চলছে, এইগুলাই তুলে ধরবেন। ঠিক সিমিলারলি যখন এই সাহিত্য রচিত হয়েছে, তখন মানুষ কিভাবে ভাবতো, কিভাবে কথা বলতো, কিভাবে কাজ করতো, সেগুলো তখন সাহিত্যে স্থান পেয়েছে। সেই সময় কি হয়েছে? তার মেইন ফিচার ছিল হিরোইক ডিডস, লাভ অফ সি অ্যাডভেঞ্চার, অর্থাৎ সমুদ্র অভিযানের প্রতি ভালোবাসা, স্যাভেজারি, বর্বরতা, অর্থাৎ মানুষের প্রতি, মানুষকে দেখা যাচ্ছে পশুর মতো কি করতো, আচরণ করতো। ইন্টেন্স লাভ অফ গ্লোরি, অর্থাৎ গৌরবের প্রতি, অর্থাৎ নিজেকে গৌরবান্বিত করার যে প্রয়াস তখন মানুষের মধ্যে ছিল। স্ট্রং বিলিভ ইন ফেট, ভাগ্যের প্রতি যে স্ট্রং বিলিভ, এটা তখন তাদের মধ্যে ছিল। অর্থাৎ দে থিঙ্ক, দে বিলিভ ইন দেয়ার ফেট অর ফরচুন, দেয়ার, তাকে দেখা যাচ্ছে যে কি ভাগ্য বিধাতা কি লিখেছে সেটা তারা বিশ্বাস করত। তাহলে দেখেন, আমরা যখন পড়েছি আমাদের প্রাচীন যুগ, সেখানে বলা হয়েছে ধর্মভিত্তিক সাহিত্য, ঈশ্বরের স্তুতি করা হচ্ছে, সাহিত্যে স্থান পেয়েছে। কিন্তু ইংলিশ লিটারেচার, প্রাচীন সাহিত্যের ব্যাপারটা আলাদা। এখানে দেখেন ধর্মের গুরুত্বটা কম। দেখেন, এবার যদি আমরা পড়তে যাই, এখানে জানবো মেইন রাইটার্স এন্ড দেয়ার ওয়ার্কস। ওই যুগের প্রধান কিছু রাইটারের সম্পর্কে আমরা জানবো। দেখেন কে কে আছে, দেখেন কেইট বন, সিনে উলফ, অ্যাডাম বেট, কিং আলফ্রেড দ্য গ্রেট। আচ্ছা, তাহলে আমরা এখানে চারজনের নাম পেলাম। আপনি যদি একটু ভালো করে সাহিত্যকে অবগাহন করতে চান, জানতে চান, আপনারা জানেন আমাদের প্রাইমারি স্কুলে যারা চাকরি করছেন,
হাই স্কুলে যারা করেন তাদের তো আছেই, আমরা যারা আমাদের যাদের স্কুলে ক্লাস 8 পর্যন্ত আছে, আপনারা জানেন সাহিত্য এখন ধারা বইয়ের সাথে সংযুক্ত। আপনি যদি এই সাহিত্যগুলো জানেন তাহলে আপনার ক্লাস নিতে আরো মজা হবে, এবং আপনি আপনার 5 পর্যন্ত আপনার যখন প্রয়োজন হবে সাহিত্যের ধারা, তখন আপনি আলোচনা করতে পারেন আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী। আপনি যখন বাংলা পড়াবেন, যখন আপনি বাংলার বিভিন্ন দেখা যাচ্ছে যে কবি সাহিত্যিকদের পড়াবেন, তখন আপনি ইংরেজির একজন কবির সম্পর্কে তাকে ধারণা দেন, শিক্ষার্থী নতুন কিছু শিখে নেবে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে ইংরেজি সাহিত্যের প্রাচীন যে ধারা, এখানে 4জন লেখক বা রাইটার সম্পর্কে আমরা জানবো, একজন কেইট মন, সিনিওল, অ্যাডাম বেড অ্যান্ড কিং আলফ্রেড দ্য গ্রেট। আমরা যখন বাংলা সাহিত্য পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে। আমরা পড়েছিলাম বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা। কেন লুইপা আমরা পড়েছিলাম? বলেছিলাম যে চর্যাপদের প্রথম পদ যিনি লিখেছেন তিনি হচ্ছেন লুইপা। আচ্ছা, মতান্তরে অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন না, সবরপা হচ্ছে প্রথম প্রথম বাঙালি কবি। তো যেটা হোক, লুইপা হোক সবরপা হোক, কোনো অসুবিধা নেই। ইংরেজি থেকে কেইট মন। এবং বাংলা সাহিত্যে আরো একটি ধারা প্রচলিত যে বাংলা সাহিত্যের প্রথম কবি মৎস্যেন্দ্রনাথ। তাহলে দেখেন, আপনি একটু যদি এটাকে মিলিয়ে পড়েন, কোরিলেট করেন, দেখবেন কত ভালো লাগছে সাহিত্য পড়ছে। তাহলে আমরা যদি বলি ইংরেজি সাহিত্যের প্রথম কবিকে কেইট মন, ইনি কোন শতকের কবি? 7ম শতকের কবি। তাহলে আমরা দেখলাম যে ইংরেজি সাহিত্য 450 থেকে শুরু হয়েছে, কিন্তু এই কেইট মনকে বলা হয় 7ম শতাব্দীতে। কেন 450 থেকে শুরু হলো, 7ম শতাব্দীতে যিনি আসলো তাকেই প্রথম কবি বলা হচ্ছে কেন? এর একটা কারণ আছে। কারণ হচ্ছে এর আগে যে সাহিত্য কর্মগুলো আমরা পাচ্ছি, সেই সাহিত্য কর্মগুলা কারা রচনা করেছেন তার কোনো ডকুমেন্ট নেই। আমরা বুঝতে পারছি না কে রচনা করেছেন, কে লিখেছেন। অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন বলা হয়, অর্থাৎ ইনাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন। আমরা জানি মিল্টন সম্পর্কে, আমরা জানি মিল্টন হচ্ছে কোন যুগের কবি? মিল্টন হচ্ছে এলিজাবেথন যুগের কবি হচ্ছেন মিল্টন। এবং মিল্টন ছিলেন অন্ধ, তা সত্ত্বেও তিনি যে মহাকাব্য রচনা করেছেন এবং তার যে পাণ্ডিত্য, তিনি যে শব্দের ব্যবহার করেছেন, বলা হয়ে থাকে জন মিল্টন প্রায় 30,000 মতো হাজারের মতো শব্দ তিনি তার লেখায় ব্যবহার করেছেন। এবং এ যাবৎকাল কবি সাহিত্যিকদের মধ্যে তিনি সর্বোচ্চ যিনি শব্দের ব্যবহার করেছেন। 30,000, এত শব্দের ব্যবহার কেউ করতে পারেন নাই। এই যে কেটমনকে তাই বলা হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগের মিল্টন। আচ্ছা, এই ওনার কিছু সাহিত্যকর্ম কি আছে দেখেন: প্যারাফ্রেজ, জেনেসিস, এক্সোডাস এন্ড জুডিথ। আপনাদের খুব মুখস্থ করার দরকার নেই, এগুলো তেমন আসবে না। এগুলো আপনি জেনে রাখলেন, পড়ে রাখলেন, আর যদি বিসিএস পিলি পরীক্ষা দেন তাহলে একটু বেশি পড়ে রাখবেন। আর এমনি আপনি দেখে রাখেন। আর সবচেয়ে বড় কথা, আমরা আলোচনা করতেছি, পড়তেছি, কিন্তু এমসিকিউ আকারে সব আছে, সেখানে প্র্যাকটিস করলে এমসিকিউ পড়লে আপনি পারবেন। কিন্তু আপনি আমার ক্লাসটা করেন, এটা দেখেন, তখন দেখবেন তো কয়েকবার পড়লে সাহিত্যটা ইজিয়ার, ইট উইল বি মাচ মোর ইজিয়ার এন্ড এক্সেলেন্ট টু ইউ। সাহিত্যে যে মজা আছে, সেই সাহিত্যের স্বাদ আস্বাদন করতে পারবেন না। এরপর আমরা দেখি সিনেউল, জুলিয়ানা, এলিন, দ্য ফেইটার্স অফ দ্য অ্যাপোস্টেলস, এগুলো তার রাইটিং। সিনেহুল, তাহলে আমরা দেখেন কেইট মন, সিনেহুল, এনারা হচ্ছে প্রাচীন যুগের কবি। এবার আমরা দেখি, দেখেন কি অ্যাডাম বেড। এইটা পরীক্ষায় বারবার আসে, অ্যাডাম বেড। কারণটা হচ্ছে কি, ইনাকে বলা হয় দ্য ফার্স্ট হিস্টোরিয়ান ইন ইংলিশ লিটারেচার। ইনাকে ফার্স্ট হিস্টোরিয়ান বলা হয়। কারণ কি, মানে ইংরেজি সাহিত্যের প্রথম যে ঐতিহাসিক গ্রন্থ এটা রচনা করেন অ্যাডাম বেড। বইটা হচ্ছে কি, দেখেন, এক্সেলেস দ্য এক্সেলেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ, ধর্মীয় ইতিহাস। এই গ্রন্থের জন্য তিনি ডক্টর অফ চার্চ উপাধি গ্রহণ করেছিলেন। এই জন্য তাকে ফার্স্ট হিস্টোরিয়ান বলা হয়ে থাকে, অ্যাডাম বেড। এবার আছে কিং আলফ্রেড দ্য গ্রেট। ইনাকে আর একটা যিনি বলা হয় যে ফাউন্ডার অফ আর ফাদার অফ ইংলিশ প্রোজ। ইনি বলছে 1871 থেকে 901 খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন ইংল্যান্ডের রাজা ছিলেন তিনি। রচনা করেছেন ইংরেজ জাতির ইতিহাস, অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল। এই নামটা বিভিন্ন পরীক্ষায় আসে, যে বলছে যে অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল, এই গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা কিং আলফ্রেড দ্য গ্রেট।
যা ইতিহাসে প্রথম গদ্য গ্রন্থ হিসেবে রচিত। দেখেন, ইতিহাসে যত প্রাচীন গ্রন্থ আছে সব কাব্যের রচয়িতা, যত ধর্মগ্রন্থ আছে দেখেন সব কাব্যের রচনা করা। দেখেন, আমরা যদি যে প্রাচীন মহাকাব্যগুলোর কথা বলি, সব কিন্তু কিসে আছে? কবিতায় রচনা করা। আমরা যদি ইলিয়াড, ওডিসি, রামায়ণ, মহাভারত যে কোনো বিষয় আমরা দেখি, প্রাচীন ধর্মগ্রন্থগুলো দেখি, আমরা দেখবো সব কাব্যের রচনা করা। প্রাচীন যে সাহিত্য, সব কাব্য রচনা করা। আমাদের বাংলা সাহিত্যে দেখেন এই যে গদ্য ধারা, বাংলা সাহিত্যে গদ্য ধারার প্রবর্তন করেছিল কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা জানি সবাই এই গদ্য ধারার প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কখন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন 1820 খ্রিস্টাব্দে। এবং তাহলে বাংলা সাহিত্যে গদ্য ধারার প্রচলন ঘটে কখন? 19বিংশ শতাব্দীতে। ইংরেজি সাহিত্যেও কিন্তু গদ্য ধারার প্রচলন অনেক পরে ঘটেছে। কখন? উইথ দ্য রাইটিং অফ নোবেল। যখন নোবেল লেখা শুরু হলো তখন গদ্য ধারা প্রচলিত হয়েছে। তার আগের সব কিছু কিন্তু কাব্যে লেখা। আপনি শেক্সপিয়ার পড়েন, শেক্সপিয়ারের নাটকও কাব্যে লেখা। কি মজা! নাটকও কাব্যে লেখা। অনেকে মানে যারা ইংরেজি সাহিত্যের না বা পড়েন নাই, তারা ভাবলো কি সত্যি নাটক কাব্যে লেখা? হ্যাঁ, আপনাদেরকে আশ্বস্ত করছি, সে পর্যন্ত যা লেখা সবই কাব্যে। তো কারণ কি, তখন পর্যন্ত নোবেল আসে নাই। যদি বলা হয় শেক্সপিয়ার এত বড় লেখক, তিনি নোবেল লিখলেন না কেন? কারণ কি, সেই সময় নোবেল আসেই নাই, তাই শেক্সপিয়ার নোবেল লেখেন নাই। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এই যে কিং আলফ্রেড দ্য গ্রেট আমরা বললাম, এই যে ইনি প্রথম যে গ্রন্থটি লিখেছেন অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল, অর্থাৎ এইটা প্রথম গদ্য গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। হয়তোবা এই গ্রন্থকে টোটালি গদ্যের যে যে ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স থাকার কথা ইউ উইল নট গেট কমপ্লিটলি, বাট ইট ইজ ট্রিটেড অর রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট এসে ইন ইংলিশ লিটারেচার। মানে ইংরেজি সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থ হিসেবে এটাকে বিবেচনা করা হয়। এজন্য তাকে দ্য ফাউন্ডার অর ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়। এখানে প্রশ্ন আপনাকে পরীক্ষায় আসবে, কি আসবে? যে হু ইজ দ্য রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট রাইটার অফ ইংলিশ প্রোজ, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। মনে করেন আপনার অপশনের মধ্যে কিং আলফ্রেড দ্য গ্রেট নাই, তখন কাকে দেবেন? তখন রিগার্ডেড করা হয় ফ্রান্সিস বেকন। তখন কে? ফ্রান্সিস বেকন। তো ফ্রান্সিস বেকন থাকলো না, তখন কিং আলফ্রেড দ্য গ্রেট। ওকে, তাহলে ইনি সূত্রপাত। ফ্রান্সিস বেকন সেটাকে বিকশিত করেছেন, পূর্ণতা দিয়েছেন। He has used the complete features of a essay in his writing. ফ্রান্সিস বেকন তার লেখা একটা এসে এর যে সম্পূর্ণ যে ফিচার্স, বৈশিষ্ট্য থাকার দরকার, সবকিছু তিনি লিপিবদ্ধ করেছেন, তুলে ধরেছেন। He has applied all the qualities, all the features of an essay. Now আমরা দেখি, এখন দেখেন, এবার আমরা কয়েকটা রাইটিং জানবো। These writings has been written by some writers, but we never know, nobody knew who has written these writings. এই লেখাগুলো কে লিখেছেন আর কেউ জানে না, তাই এগুলাকে বলা হয় থাকে অ্যানোনিমাস পোয়েট। আপনাদের বলেছি 450 থেকে, তার মধ্যে যে সবচেয়ে বিখ্যাত হিসেবে যেটা রিগার্ড করা হয় সেটা হচ্ছে বিউল। বিউল, এই বিউল একটা মহাকাব্য হিসেবে এটাকে বিবেচনা করা হয়, যদিও একটা মহাকাব্যের যত কোয়ালিটি থাকার কথা সব কোয়ালিটি এখানে নাই, কারণ প্রাচীন তো, সব প্রথম দিকের কাব্য তো, প্রথম দিকের লেখা তো, তখন আর সব আপনার কি বলে কোয়ালিটি এখানে পাওয়া যায় না। কিন্তু তাও এটাকে বিউলকে ফার্স্ট এপিক ইন ইংলিশ লিটারেচার হিসেবে রিগার্ড করা হয়, বিবেচনা করা হয়। অনেক ইউনিভার্সিটিতে বিউল পড়ানো হয়, আমরা যখন পড়েছি আমাদের সিলেবাসে বিউল ছিল না। এই বিউল হচ্ছে ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন এবং প্রথম মহাকাব্য। আপনার কোয়েশ্চেন উইল বি সেট যে হুইচ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট এপিক ইন ইংলিশ লিটারেচার, তখন বলবেন বিউল। হুইচ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট লংগেস্ট পোয়েম ইন ইংলিশ লিটারেচার, বিউল। এবারে দেখেন আরেকটা আছে কি, দ্য ওয়াইফস কমপ্লেইন্ট, স্ত্রীর অভিযোগ। দ্য সিফেয়ারার, নাবিক। দ্য ওয়ান্ডারার, ইতস্তত ভ্রমণকারী। আপনার পরীক্ষা আসতে পারে হুইচ রাইটিং বিলং টু দ্য হুইচ রাইটিং বিলং দ্য
অ্যানশিয়েন্ট পিরিয়ড অর দ্য অ্যানশিয়েন্ট পিরিয়ড অর দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তখন আপনার কোনো কোনো অপশনে বিভিন্ন নাম দেবে, তখন যেটা থাকবে সেটাকে আপনার কি করতে হবে, টিক দিতে হবে। এবার দেখেন বিউল্ড এর সম্পর্কে যদি আপনি একটু জানেন যে বিউল্ড জিনিসটা কি, পরীক্ষা এখান থেকে ভিতর থেকে দুই একটা প্রশ্ন এসে থাকে। বলছে বিউল্ড কে, এটা দশম শতাব্দীতে, আমরা একটু পড়েছিলাম, দশম শতাব্দীতে 950-এর দিকে লেখা এই মহাকাব্যটি। একটা অপরিচিত মুন্সি, মুন্সি বলতে বোঝায় মানুষের মুখে রচিত গানকে যারা লিখিত রূপ দান করে তাদেরকে মুন্সি বলে। অর্থাৎ এই বিউল্ড কাব্যটি মানুষের মুখে মুখে ছিল। এটা কি হয়েছে দেখা যাচ্ছে 450-এর দিকেরই থেকে শুরু, কিন্তু এটা 950-এর দিকে এসে এটা লিখিত রূপ পাওয়া গেছে। যে কেউ হয়েছে হয়েছে তখন একজন মুন্সি এটাকে কি লিপিবদ্ধ করেছেন। এবং বিউল তো এখনো লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে বিউল। তাহলে এটি একটি এপিক অর হিরোইক পোয়েম, আপনার পরীক্ষা আসতে পারে জিনিসটা কি, এপিক অর হিরোইক পোয়েম। আপনাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ এপিক। এপিক হচ্ছে ইজ আ লং ন্যারেটিভ পোয়েম, আ লং হিরোইক পোয়েম। এপিকে কি থাকে, এটা দীর্ঘ কবিতা হয় এবং এখানে হিরোইজম তুলে ধরা হয়। হিরোর হিরোইজম থাকে, যে তার দেশকে অনেক ভালোবাসে, জীবনের প্রতি তার কোনো মায়া থাকে না। ফর দ্য সেক অফ পিপল, ফর দ্য সেক অফ কান্ট্রি, হি হি ক্যান ডিভোট, হি ক্যান স্যাক্রিফাইস হিজ লাইফ উইথাউট এনি হেজিটেশন। কোনো ধরনের দ্বিধা ছাড়াই সে তার জীবনকে উৎসর্গ করতে পারে। তিনি হচ্ছে হিরো। তিনি হচ্ছে কিসের হিরো, একটা মহাকাব্যের হিরো। এটাকে বিবেচনা করা জার্মান সম্প্রদায়ের সর্বপ্রাচীন মহাকাব্য। আমরা বলেছি যে বিউল সে সময় কারা শাসন করত, জার্মান থেকে যারা ইংল্যান্ডে এসেছিল, সেই অ্যাঙ্গেলস, জুট, স্যাক্সন, সেই তারাই কি করতো, জার্মানি ছিল। অর্থাৎ তাদের সাহিত্য ধারা এখানে বিকশিত হয়েছিল। তাই এটাকে জার্মান সাহিত্যের সর্বপ্রাচীন নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় এবং এটা এখন ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। প্রথম, এটাকে বলা হয় প্রথম দীর্ঘতম কবিতা, অর্থাৎ ফার্স্ট লংগেস্ট পোয়েম ইন ইংলিশ লিটারেচার। এটি 3132টি লাইন আছে এই কবিতায়। পরীক্ষায় আসে, অনেক পরীক্ষা এসে থাকে এটা কতটা লাইন আছে, এটাও পরীক্ষায় আসে। আর গল্প যদি একটু জানতে চান তাহলে একটু বলে রাখি, জেনে রাখলে মজা লাগবে। কাউকে বলতে পারবেন নিজের ওই যে জিনিসটা কিসের কি, অর্থাৎ মহাকাব্য কি হয়। এখানে মূলত কি ছিল, যে এটা একটা সিল্যান্ড, অর্থাৎ সমুদ্র বিশিষ্ট, সমুদ্রের মাঝখানে একটা রাজ্য ছিল। যেখানে কি হলো, যে মানে অন্য একটা দেশ, দক্ষিণ সুইডেন প্রবাসকারী যে কিছু এক প্রাচীন সম্প্রদায়ের জীবন সম্পর্কে, অর্থাৎ দেখা যায় প্রাচীন মানুষদের জীবন, যেখানে যাচ্ছে সুইডেনের একটা অধিবাসীদের মানুষ কেমন ভাবে বসবাস করতে, এরকম। তা আমরা রূপকথায় পড়ে থাকি যে রূপকথায় রাক্ষস থাকে, রাক্ষসপুরী থাকে। এখন এই রাজ্যে রাক্ষসেরা আগমন ঘটে, রাক্ষস আক্রমণ করে এবং সেখানে কি হয়, ডেনমার্কের রাজা হ্রদগার হিওরোট নামে এক প্রাসাদ নির্মাণ করেন, কিন্তু সেখানে কিন্তু কি হয়, আরামায়েশে বসবাস করতে পারছিলেন না। কারণ রাক্ষস গ্রেন্ডেল নামে এক রাক্ষস প্রতি রাতে তাদের প্রাসাদে আক্রমণ করত এবং কি করত, এসে মানুষজন ধরে নিয়ে যেত এবং মানুষ খেত। তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। সেই সময় পার্শ্ববর্তী রাজ্য যে ব্যাপারে বিউল, সে কি করলো, ইচ্ছা করলো যে এই রাজ্য তো বিপদে পড়েছে, তাহলে তাদেরকে একটু আমি কি করতে যাই, একটু সাহায্য করার জন্য যাই। তখন সে তাদেরকে রক্ষা করার জন্য যায় এবং বিয়ল এবং রাক্ষসদের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে রাক্ষস নিহত হয়, কিন্তু ওই যে গ্রেন্ডেল, গ্রেন্ডেল যখন নিহত হয় তখন তার মা সন্তানের মৃত্যুতে অনেক খেপে যায়। তখন তার মা আসে যুদ্ধ করতে, প্রতিশোধ নিতে। তখন সে কি করে, ওই হরদগারের এক সভাসদকে হত্যা করে এবং বিউল্পের সাথে যুদ্ধ করে। যুদ্ধ করে সে বিউল্পের সাথে পারে না এবং সে কি করে, পাতালে চলে যায়। আমরা সাধারণত জানি রাক্ষসপুরী বলতে পাতালকে নির্দেশ করে, রাক্ষসরা পাতালে থাকে, এরকম কথা প্রচলিত আছে বিভিন্ন মহাকাব্য অবলম্বনে, আমরা তাই জানতে পারি। তখন কি করে, বিউল পাতালে চলে যায় এবং পাতালে গিয়ে এই রাক্ষসীকে হত্যা করে। আর যখন সে রাক্ষসীকে হত্যা করে তখন আর এক ড্রাগন হাজির হয় এবং এই ড্রাগন কি করে, তার মুখ থেকে অনেক আগুন বের হয়। তখন সেই আগুন দিয়ে সমস্ত রাজ্য পুড়িয়ে দেয় এবং তারপরও কি হয়, বিউল সে ভয় পায় না,
সে আগুন তার গায়েও লাগে, কিন্তু সে পণ করে যে আমি আমার রাজ্যকে, এই মানুষকে কি করব, রক্ষা করব। তাই তখন সে পরবর্তীতে ড্রাগনকে হত্যা করতে সমর্থ হয়, কিন্তু বিয়ল্প বাঁচে না। ওই আগুনে বিয়ল্প ভস্মীভূত হয়, বিয়ল্প পরাজিত হয়, বিয়ল্প কি মৃত্যুকে আলিঙ্গন করে। কিন্তু তার যে বীরত্ব ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে যায়। ফর দ্য সেক অফ পিপল, ফর দ্য সেক অফ কান্ট্রি থেকে হি ডিভোটেড হিজ লাইফ, হি স্যাক্রিফাইসড হিজ লাইফ, তার জীবনকে উৎসর্গ করলো। এইটাই হচ্ছে এই মহাকাব্য। আমরা যখন দেখব, আমরা যদি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যকে দেখি, দেখেন মেঘনাদ বধ কাব্যে মেঘনাদকে রাবণের ছেলে, সে জানতো সে কিভাবে, সে কি করবে না, সে পরাস্ত হবে। সে ওই যুদ্ধে রাম এবং লক্ষণের সাথে যুদ্ধে পরাস্ত হবে, পারবে না। সে তার পিতাকেও বলে যে এই যুদ্ধে তাদের পরাজয় নিশ্চিত, কিন্তু পিতার পিতৃ আদেশ পালনে সে দৃঢ় প্রতিজ্ঞ। এখানে মাইকেল মধুসূদন দেখিয়েছেন, যদিও রামায়ণ আর মেঘনাদ বধ কাব্য টোটালি অপোজিট। মাইকেল মধুসূদন দত্ত রামকে ভিলেন আর মেঘনাদকে কি দেখিয়েছেন, নায়ক হিসেবে প্রতিপন্ন করেছেন। বাস্তবে যখন রামায়ণ যাবেন, রামায়ণের রাম হচ্ছে কি হিরো, আর রাবণ হচ্ছে ভিলেন, এবং তার যে পুত্র মেঘনাদ সেও ভিলেন। কিন্তু তার মধ্যে হিরোইজম আছে, সেটাকে সেটাকে আমরা কখনোই নেগলেক্ট করতে পারি না। দেশের প্রতি ভালোবাসা, পিতৃ আদেশের প্রতি ভালোবাসা, এটাকে আমরা নেগলেক্ট করতে পারি না। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সেটাই দেখিয়েছেন। তিনি মেঘনাদকে নায়ক হিসেবে উপস্থাপন করেছেন, হিরো হিসেবে উপস্থাপন করেছেন, এবং তিনি দেখিয়েছেন যে এই মেঘনাদ ফর দ্য সেক অফ হিজ কান্ট্রি, ফর দ্য সেক অফ হিজ কিংডম, ফর দ্য সেক অফ হিজ পিপল, এবং সেটাও ছিল রাক্ষসপুরী, ফর দ্য সেক অফ রাক্ষসদের বাঁচানোর জন্য তিনি কি করলেন, যুদ্ধে গেলেন, এবং হি গট মার্টারডম, তিনি শাহাদাত বরণ করলেন, তিনি শহীদ হলেন, তিনি মৃত্যুবরণ করলেন, মৃত্যুকে আলিঙ্গন করলেন। কিন্তু তিনি যে হিরোইজম দেখালেন, তাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকলো। এটাই হচ্ছে এক হিরোইজম। আমরা যতক্ষণ যা পড়লাম, এখন নাও উই আর গোয়িং টু প্র্যাকটিস উইথ এমসিকিউ। দেখেন পরীক্ষা কিভাবে আসে, হাউ ইউ উইল গেট ইট ইন এমসিকিউ। দেখেন, যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট লং পোয়েম ইন ইংলিশ। আমরা এইমাত্র বললাম দ্য ফার্স্ট লংগেস্ট পোয়েম ইন ইংলিশ লিটারেচার ইজ বিউলফ। না, অপশন বি ইজ ইউর আনসার। এটা এসেছে কবে? দেখেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, 2006। এবার দেখেন, বিউলফ এসেছে কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীন কারা অধিদপ্তরের কারা তত্ত্বাবধায়ক 2013। দেখেন, বিউলফ ইজ অ্যান এপিক পোয়েম। And then question number 3, how many lines does the poem Beowulf contain? বিউলফে কতগুলো লাইন আছে? দেখেন, আমরা পড়েছিলাম 3200 কয় লাইন, 3182 লাইন আমরা পড়েছিলাম, 3182। দেখেন 3100 নাই, অর্থাৎ একটা ইজি ডিজিট দিয়েছে মনে রাখার জন্য। সুতরাং আমাদের 3000 লাইনস, উইল গেট মোর দ্যান 3000 লাইনস। Now we're going to learn the Middle English period. The Middle English period. দেখেন, নরমান ডিউক উইলিয়াম দ্য কনকুয়ারার 1066 সালে ইংল্যান্ড দখল করেন। দেখেন, আমরা যখন বাংলা সাহিত্য পড়েছি, যে বাংলা সাহিত্য 650 থেকে 1200 সালে বাংলা সাহিত্য কি হয়, তার স্থিতিকাল ছিল প্রাচীন যুগ। যখন ইংরেজি সাহিত্য পড়ছেন, এর স্থিতিকাল কত? 450 থেকে 1066। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কিন্তু এর স্থিতিকাল বেশি ইংরেজি সাহিত্যের থেকে। সরি, বেশি না, যেহেতু 200 বছর পরে শুরু হয়েছে, আপনি যদি চিন্তা করি আমরা, বেশি না, কিন্তু মানে ওইভাবে আমাদের পরে, মানে আমাদের 1066-তে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ শুরু হচ্ছে, তো বাংলা সাহিত্য 1200-তে শেষ হচ্ছে। আচ্ছা, এবার দেখেন, আমরা একটু আগে জেনেছি যে সাহিত্যের নামকরণ কি হয় কিভাবে। প্রাচীন যুগের নামকরণ ওল্ড ইংলিশ পিরিয়ড হয়েছে, তার সেকশন পিরিয়ড হয়েছে কেন? জুটস, অ্যাংলো, অ্যাঙ্গেলস, সেকশনদের নাম সাথে মিলিয়ে ওটাকে অ্যাংলো সেকশন পিরিয়ড করা হয়েছে। যখন আপনি মিডিল ইংলিশ যাচ্ছেন, কি হচ্ছে, এর আবার কিছু সাব ডিভিশন আছে। সাব ডিভিশনের পরে জানছি, কিন্তু এইটাকে কেন মিডিল ইংলিশ পিরিয়ড হলো, অর্থাৎ
আগের যে ধারাটা ছিল সেটা পরিবর্তন হলো। কিভাবে পরিবর্তন হলো? 450 সালে অ্যাঙ্গেলস, জুটস এবং স্যাক্সনরা জার্মানি থেকে ইংল্যান্ডে আক্রমণ করে এবং তারা তাদের শাসন প্রতিষ্ঠা করে, সর্বক্ষেত্রে তাদের আধিপত্য বিস্তার করে। তাই ওই যে প্রাচীন যুগের যাত্রা শুরু হয়। কিন্তু 1066-তে তাদের কি যুগ শেষ হয়ে গেল। কিভাবে হলো? এবার তাদের পতন হলো, এবার নতুন কেউ আসলো ক্ষমতায়, তাই নতুন যুগের অবতারণা হলো, নতুন যুগের সূচনা হলো। দেখেন, নরমান ডিউক, উইলিয়াম দ্য কনকুয়ারার, যাকে বলা হয় উইলিয়াম দ্য কনকুয়ারার নামে যিনি পরিচিত, 1066 সালে ইংল্যান্ড দখল করেন কে? নরমান ডিউক। তারা বিজয়ের মাধ্যমে ইংরেজি সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের সূচনা হয়। তাহলে আপনি যখন এটা জানলেন যে কিভাবে মধ্যযুগ আসলো, আপনার কোনোদিন কি ভুল হবে যে প্রাচীন যুগ মধ্যযুগ? তাহলে প্রাচীন যুগ কেন মধ্যযুগ হলো? 1066 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলা হচ্ছে। তাহলে আপনি দেখেন, যুগটা আপনি 1500 পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে দুটো যুগ মনে রাখলে। 450 থেকে 1066 প্রাচীন, আর 1066 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এবার দেখেন, মিডল ইংলিশ পিরিয়ড বলতে ইংলিশ সাথে মধ্যযুগকে আপনি তিনটে ভাগে ভাগ করবেন: দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, অ্যাংলো দ্য এজ অফ চার্চার, দ্য ব্যারন এজ। দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, তাহলে অ্যাংলো স্যাক্সনদের পরাজিত করলো কারা? নরমানরা। তাহলে নাম হচ্ছে অ্যাংলো নরমান, আমাদের মনে থাকবে ইজিলি, অ্যাংলো স্যাক্সন নরমান। এরপরে দেখেন, এই অ্যাংলো নরমান পিরিয়ডের মধ্যে একটা সময় যে সাহিত্যের রচনা হয়েছে, ঠিক সেই সময় ইংরেজি সাহিত্যের যে সাহিত্যের যে টার্নিং পয়েন্ট, সেই মানুষটা যার জন্মের মধ্য দিয়ে শুরু হয় তার নাম হচ্ছে জিফ্রে চসার। তিনি জন্মগ্রহণ করেন ইংরেজি 1340 সালে, আর তার এই জন্মের সাথে সাথে ইংরেজি সাহিত্যে এক নবধারার সূচনা হয়। আর সেই ধারা অনুযায়ী চসারের চসারের নামে নামকরণ করা ইংরেজি সাহিত্যের দ্য এজ অফ চসার। And then after Chaucer, when he died in 1400 AD, তিনি 1400 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আর এই মৃত্যুবরণ করার সাথে সাথে ইংরেজি সাহিত্যে ধস নামে। তখন কোনো সাহিত্যের রচনা হচ্ছিল না, সাহিত্য ছিল না। আমরা পড়েছিলাম যে মধ্যযুগে যখন 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন, তুর্কি আক্রমণ করেন, সেই সময় বাংলা সাহিত্যে একটা অন্ধকার যুগের সূচনা হয়। অর্থাৎ আমরা জানি বাংলা সাহিত্যে অন্ধকার যুগ কবে? 1201 থেকে 1350 সালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ সেইখানে সাহিত্যের আপনি ভালো কোনো নিদর্শন পাবেন না, সাহিত্য চর্চা ভুলণ্ঠিত হয়, সাহিত্য রচনা হতে বন্ধ হয়ে যায়। তাই এই সময়কে অন্ধকার যুগ বলা হয়। যখন চসার 1400 সালে মারা যায়, তখন থেকে 100 বছর ইংরেজি সাহিত্যের এই সময়কালকে অন্ধকার যুগ বলা হয়ে থাকে। কারণ ইংরেজি সাহিত্যে কোনো ভালো কোনো লেখকের, ভালো কোনো রাইটিং এর খবর তখন ছিল না। তখন ইংরেজি সাহিত্যে অ্যানার্কি ছিল। ওই সময় সাহিত্য অঙ্গনে, দেশের অঙ্গনে অ্যানার্কি ছিল। তাই সেখানে কি আমরা কোনো সাহিত্য আমরা পাই না, সাহিত্যের নিদর্শন পাই না। এরপরে এই যে 1500 সাল ডার্ক এজ, এবং তারপরে আমরা একটু কি শিখেছি 1500 খ্রিস্টাব্দে কি হয়? রেনেসার পুনরুজ্জাগরণ ঘটে, রিভাইভাল অফ লার্নিং। রেনেসার পূর্ণ অর্থ অর্থাৎ সাহিত্যের পুনরুজ্জাগরণ ঘটে, পুনর্জন্ম ঘটে, অর্থাৎ 100 বছর পরে। তাই এটাকে ব্যারেন যুগ বলা হয়ে থাকে, কিছু ছিল না। তাহলে দেখেন, আমরা যদি এটাকে জানতে যাই, তা মিডল ইংলিশ পিরিয়ড, এই যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কি ছিল? এই যুগের সাহিত্যের বৈশিষ্ট্য লাভ, প্রেম, ভালোবাসা এই যুগের বৈশিষ্ট্য ছিল। এখানে সব ভালোবাসাই ছিল, মানবতার প্রতি ভালোবাসা ছিল, প্রেমিক প্রেমিকাদের প্রতি ভালোবাসা ছিল, রাজা রানীর প্রতি ভালোবাসা ছিল, সব ভালোবাসা এখানে একাকার হয়ে গেছে। আর রিলিজন, চার্চ, এখানে ধর্মের ব্যাপারটা উঠে এসেছে, চার্চের ব্যাপারটা উঠে এসেছে, শিবাউরি, বীরত্বের কথাগুলো এখানে উঠে এসেছে। রিলিজন কি? রিলিজনের কথা এখানে উঠে এসেছে। ধর্ম কে ব্যবহার করে মানুষ ভণ্ডামি করছে, সেই ভণ্ডামি সাহিত্যে উঠে এসেছে। ধর্মকে ব্যবহার করে কিভাবে চার্চে দুর্নীতি, করাপশন হচ্ছে, কিভাবে ওখানে যারা পাদ্রী আছে, ওখানে যারা চার্চম্যান আছেন, তারা
কিভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করছে সেটা তুলে এসেছে। কিভাবে এই প্রতারকদের সাথে যুদ্ধ করা হচ্ছে সেগুলো এখানে বীরত্ব গাথা উঠে এসেছে। কিভাবে বিভিন্ন যুদ্ধে যাচ্ছে মানুষ, কিভাবে বীরত্ব যুদ্ধে জয়লাভ করছে, সবকিছু এই সাহিত্যে স্থান পেয়েছে। তাহলে আমরা দেখেন ফার্স্ট যদি আমরা ভাগতে চাক করতে যাই, এখানে এই ভাগটা পরপরই এসেছে। মিডিল ইংলিশ পিরিয়ড শুরু হয় 1066 সালে, এই 1066 সালে স্টার্ট হয় অ্যাংলো নরমান পিরিয়ড। আমরা দেখেন যে ইংরেজি সাহিত্যের মধ্যযুগের শুরু থেকে খ্যাতিমান কবি জিফ্রে চসারের জন্মের পূর্ব পর্যন্ত, অর্থাৎ 1066 থেকে 1350, এইটা আপনাদেরকে একটু আগে বলেছি আমি, যদিও এখানে বলা আছে 1350, কারণ হচ্ছে জিফ্রে চসার জন্মগ্রহণ করেন 1340 সালে, উনি তো জন্মগ্রহণ করে আর সাহিত্য লেখে নাই। তারপরেও এটা মতান্তর আছে, সাধারণত চসার যুগ বলা হয় থাকে 1340 থেকে 1400 সাল পর্যন্ত। সময়কালকে অ্যাংলো নরমান পিরিয়ড হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, অর্থাৎ 1350 সাল পর্যন্ত 1340 সাল পর্যন্ত যেভাবেই ধরেন, এটাকে অ্যাংলো নরমান পিরিয়ড হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। উইলিয়াম দ্য কনকোয়ার 1066 সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করে, আমরা ইংলিশ চ্যানেলের নাম শুনেছি সবাই জানেন, এসে হেস্টিং এর যুদ্ধে জয়লাভ করেন। তাদের যুদ্ধটার নাম ছিল হেস্টিংস এর যুদ্ধ। যুদ্ধ করে ইংল্যান্ড দখল করেন, অর্থাৎ তখন তারা স্যাক্সনদেরকে, জুটদেরকে, অ্যাঙ্গেলসদেরকে পরাজিত করে, অর্থাৎ অ্যাংলো স্যাক্সনদেরকে সর্বশেষ রাজা হ্যারল্ডকে তারা পরাজিত করেন। তিনি ইংল্যান্ডের শাসন ক্ষমতা করায়ত্ত করে ব্যারনদের ব্যারনদের দিয়ে দেন, অর্থাৎ শাসনদের যখন তিনি করেন, মানে পরাস্ত করে তখন ক্ষমতা নেন, তখন বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে বিভিন্ন রাজ্যকে ব্যারনদের হাতে দিয়ে দেন। তিনি অ্যাংলো স্যাক্সনদের অভিজাতদের সমস্ত ভূ সম্পত্তি নরম্যান ব্যারনদের দিয়ে দেন, অর্থাৎ এই যে সবকিছু দখল করে জমিদারি প্রথার মতো, বা মানে বলা যেতে পারে যে প্রদেশ প্রথার মতো বিভিন্ন নরম্যান ব্যারনদের হাতে দিয়ে দেন। ভাগ করে বকে তোমরা এইভাবে শাসন করবো, বাকিটা হচ্ছে আমি মহারাজ, সবকিছু আমাকে দিবা। অ্যাংলো স্যাক্সনদের অভিজাতদের বলা হতো আল। অ্যাংলো স্যাক্সনদের যখন আগে উনি ভাগ করে দিয়েছেন অভিজাত, তাদেরকে আল বলা হতো এবং নাইট বলা হতো, কিন্তু নরমানদের অভিজাতদের বলা হতো ডিউক এবং ব্যারন। তাহলে আমরা দেখছি অ্যাংলো স্যাক্সনদের সময় ওদেরকে বলা হতো আল এবং নাইট, এবং নরমানদের সময় বলা হতো ডিউক এবং ব্যারন। এবং যে কারণে এই সময় যে সাহিত্য রচিত হয়েছে, তখন সাহিত্যে উচ্চপদস্থ কর্মকর্তাদের বা রাজাদেরকে ডিউক, ব্যারন বলে অভিহিত করা হচ্ছে। তো আপনি যখন এই সাহিত্য পড়তে যাবেন তখন বুঝে যাবেন তাহলে ডিউক বলতে কি বোঝায়, ব্যারন বলতে কি বোঝায়। কারণ এরা হচ্ছে ওই রাজ্যে উচ্চপদস্থ কর্মকর্তা বলতে পারি, বা ওই রাজ্যে যারা বিভিন্ন ভাবে ভাগ ডিভিশন করা রাজত্ব পরিচালনা করতো তাদেরকে ডিউক এবং ব্যারন বলা হতো। এই যুগের সাহিত্যকর্ম প্রধানত ইংল্যান্ডের নব্য শাসকদের মৌখিক ভাষা, অর্থাৎ এই সময় এই যে যারা নব্যরা আসছে তাদের মৌখিক ভাষায় সাহিত্য রচিত হয়েছে। তো অ্যাংলো নরমান এই যুগে রচিত হয়। এই যুগে কিছু সাহিত্য, তাদের রচিত সাহিত্যকর্ম, এই যুগে যে আমরা কিছু সাহিত্যের কথা জানতে চাই, এগুলো পরীক্ষায় আসবে না, আপনি একটু জেনে রাখতে পারেন। জিফ্রে গেইমার, থমাস অফ ব্রিটেন। আমরা একটু জেনে রাখলাম যে এই যুগে জিফ্রে গেইমারের রাইটার আর থমাস অফ ব্রিটেন। জিফ্রে গেইমার তার রাইটিং কি, স্টোরি ডেস অ্যাঙ্গেলস টাইপ হচ্ছে হিস্ট্রি টাইপ, আর থমাস অফ ব্রিটেন হচ্ছে খ্রিস্টান, এটা একটা কবিতা। যেটা আপনাকে জানতে হবে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সেটা দা এজ অফ চসার, এখান থেকে প্রশ্ন এসে থাকে। আর এই চসার যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন সবার সিলেবাসেই থাকে, আমরাও পড়েছি চসারের লেখা, আমাদের মাস্টার্সে ছিল। ইংরেজি সাহিত্যের বিকাশে জিফ্রে চসার, বানানটা মুখস্থ রাখবেন, এটা স্পেলিং এও আসে জিফ্রে, জিইও ডাবল এফ আর ইউআই, জিফ্রে। দেখেন ডাবল এফ, বানানটা ডাবল এফ, জিইও ডাবল এফ আর ইউআই, জিফ্রে চসার একটি স্মরণীয় নাম। প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত চলে আসা ইংরেজি সাহিত্যের ক্রমাগত বিকাশ সাধন চসারের যুগে উৎকৃষ্টের শিখরে আরোহণ করে। চসারের অনবদ্য অবদানের কারণেই তার সময়কে 1340 থেকে 1400 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে দ্য এজ অফ চসার বা চসারের কাল হিসেবে অভিহিত করা হয়ে থাকে। জিফ্রে চসার, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি জিফ্রে চসার লন্ডনে জন্মগ্রহণ করেন।
তাকে ইংরেজি সাহিত্য ও আধুনিক ইংরেজি কবিতার জনক বলা হয়ে থাকে। ফাদার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড মডার্ন ইংলিশ পোয়েট্রি বলা হয়ে থাকে, তাকে বলা হয় যে ফাদার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড মডার্ন পোয়েট্রি, ইংলিশ পোয়েট্রি। দেখেন, আমরা দেখেছি প্রাচীন কাল থেকে, অর্থাৎ 450 সাল থেকে ইংরেজি কবিতা লেখা হয়েছে, কিন্তু একটা কবিতার যে বৈশিষ্ট্য থাকবে, গুণগত মান থাকবে, সেই মান ছিল না। কবিতায় গুণগত মান দিয়েছেন জিফ্রে চসার। একটা কবিতায় যে গুণাবলী থাকার দরকার সেগুলো দিয়েছেন কে? জিফ্রে চসার। তাই এই জিফ্রে চসারকে বলা হয়ে থাকে কি? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ফাদার অফ ইংলিশ পোয়েম, মডার্ন ইংলিশ মানে মডার্ন ইংলিশ পোয়েট্রি বা মডার্ন ইংলিশ পোয়েম, বা মডার্ন মানে ফাদার অফ ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্য, ইংরেজি সাহিত্যের জনক, মডার্ন ইংলিশ পোয়েট্রির জনক, যেটা আসুক সেটাই, ঠিক আছে। তিনি তৃতীয় এডওয়ার্ডের সেনাবাহিনীতে সৈনিক হিসেবে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি তৃতীয় এডওয়ার্ডের সময় সেনাবাহিনীতে কাজ করতেন এবং সে সময় ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধও তিনি করেন। ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে, ইংল্যান্ডের যে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, সেখানে তাকে সমাহিত করা হয়েছে। এবং আরেকটা তথ্য হচ্ছে, জিফ্রে চসার হচ্ছেন ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ডের সবসময় একজন করে জাতীয় কবি থাকে ওদের বিকালে। তা ওদের একেবারে ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি হচ্ছে জিফ্রে চসার। উইলিয়াম শেক্সপিয়ারও কিন্তু ইংল্যান্ডের জাতীয় কবি ছিলেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও কিন্তু ইংল্যান্ডের জাতীয় কবি ছিলেন। ইনি হচ্ছেন ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি। দেখেন, এনার কিছু রাইটিংস আমরা দেখি কি, পোয়েট্রি দ্য ক্যান্টারবারি টেলস, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা আসে। দ্য বুক অফ দ্য ড্রাসেস, দ্য হাউস অফ ফেম, দ্য লিজেন্ড অফ গুড ওম্যান, এটাও আসে। দ্য পার্লামেন্ট অফ ফাউলস, এটাও পরীক্ষা আসে। ট্রয়লাস অ্যান্ড ক্রাইসিডা, এটাও পরীক্ষায় আসে। তাহলে এগুলো হচ্ছে তার পোয়েট্রি। আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ পোয়েট্রি অ্যান্ড হোয়াট ইজ পোয়েম। এখানে দেখেন, পোয়েট্রি অ্যান্ড পোয়েম আপনাকে বুঝতে হবে। পোয়েম মানে কবিতা, পোয়েম মানে কি? কবিতা, অর্থাৎ একটাই কবিতা থাকে, পোয়েমস। আর পোয়েট্রি হচ্ছে কি? কালেকশন অফ পোয়েমস, বান্সেস অফ পোয়েমস, একগুচ্ছ কবিতা, এক সংগ্রহ করা, এক মানে এক মানে সংগৃহীত কিছু কবিতা হচ্ছে পোয়েট্রি। অর্থাৎ যখন আপনি বলছেন ক্যান্টারবারি টেলস আপনি পড়তে যাবেন, এখানে অনেক কবিতা, অর্থাৎ দেখা যাচ্ছে এই ক্যান্টারবারি টেলসে 20টার উপরে কবিতা আছে। আমরা ক্যান্টারবারি টেলস সম্পর্কে একটু জানবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেক কিছু যা আসে পরীক্ষায়। দেখে, ক্যান্টারবারি টেলস চসারের শ্রেষ্ঠ রচনা হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস। এই কাব্যে 17,000 লাইন আছে। 17,000 লাইন ইজ ইনক্লুডস ইন দ্য ক্যান্টারবারি টেলস। 17,000 লাইন অন্তর্ভুক্ত এই ক্যান্টারবারি টেলস কবিতায়। এখানে মোট চরিত্র আছে 32টি। এবং মজার একটা ব্যাপার, এখানে এমন একটা গল্পের অবতারণা করেছেন জিফ্রে চসার, জিফ্রে চসার নিজেও আছেন, যে 32 জন মানুষ আছেন সেখানে। দে আর প্ল্যানিং টু গো আ পিলগ্রিমস প্লেস, মানে তারা একটা কোথায় যাবে? একটা হোলি প্লেসে যাবে। দে উইল গো টু হোলি প্লেস, একটা তীর্থস্থানে যাবে তারা। দে উইল গো ফর ট্রাভেলিং, ভ্রমণের জন্য যাবে। এবং একটা দল তারা যাবে, এবং তারা বের হয়েছে, এবং তারা চিন্তা করলো যে আমরা হেঁটে হেঁটে যাব, এবং মাঝে মাঝে যেখানে আমাদের হোটেল সরাইখানা বাঁধবে সেখানে আমরা রেস্ট নিব। রাস্তায় কি করব? রাস্তায় তো মানুষের আমরা বা সরাইখানায় থাকবো, তখন আমরা সময় কাটাবো কি করে? হাউ উইল স্পেন্ড আওয়ার টাইম? তখন কি করবেন? আমরা সবাই যারা আছি সবাই গল্প বলতে হবে 4টা করে। কয়টা করে? 4টা করে। যখন আমরা তীর্থস্থানে যাবো সব এক একজন 2টা করে গল্প বলবে, আর যখন ব্যাক করবে এক একজনের গল্প বলবে কটা? 2টা। সবাই 4টা করে গল্প বলবে, 2 জন মিলে গল্প হবে 128টা। শুরু করতে হবে এবার। সেই গল্পগুলো সব তিনি কি করেছেন? তার ওই গল্প বইতে, ক্যান্টারবারি টেলস কাব্যে তিনি কি করেছেন? স্থান দিয়েছেন। অনেক মজার মজার গল্প আছে, এবং মজার ব্যাপার কি, এমন এমন গল্প আছে সমাজকে কটাক্ষ করে। এই 32 জন তীর্থযাত্রীর পেশা বিভিন্ন ধরনের, এবং এরা নানা শ্রেণীর। এই 32 জন চরিত্রের মধ্যে ছিলেন ট্যাবার্ড, সরাইখানার মালিক একজন ছিলেন ট্যাবার্ড, তিনি ছিলেন সরাইখানার অর্থাৎ হোটেলের মালিক। হ্যারি বেইলি এবং একজন ছিলেন ট্যাবার্ড সরাইখানার মালিক, এবং আরেকজন ছিল হ্যারি বেইলি, আরেকজনের নাম হলো হ্যারি বেইলি, এবং আরেকজন ছিল কবি স্বয়ং, অর্থাৎ জিফ্রে চসার নিজেই। হ্যারি বেইলি প্রস্তাব করেছেন প্রত্যেক তীর্থযাত্রীকে যাওয়ার পথে 2টি ও ফেরার পথে 2টি, মোট 4টি করে গল্প করতে হবে।
এবং যার গল্প শ্রোতাদের মুগ্ধ করবে তাকে সকলে মিলে সরাইখানায় ভোজ খাওয়াবে, অর্থাৎ যার গল্পটা ভালো লাগবে। They will treat the person, the teller, who will amuse all the listeners. অর্থাৎ সব শ্রোতাদেরকে যে গল্প কথক গল্প বলে আনন্দ দিতে পারবেন, খুশি করতে পারবেন, তাকে সবাই মিলে একটা ট্রিট দেওয়া হবে। সকলে এই প্রস্তাবে সম্মত হলো। হ্যারি বেইলি হবেন গল্পের সমালোচক ও বিচারক। তীর্থযাত্রায় গ্রুপটি ছিল 30 জনের। তীর্থযাত্রায় গ্রুপটি ছিল কত জনের? 30 জনের। কারণ ওই যে দেখা যাচ্ছে 32টি চরিত্র ও 2 জন আছে, সেই হিসাবে 120টি গল্প হওয়ার কথা। ঠিক আছে, 2 জন বাদে 30 জনের গল্প বললে বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু কারণ হচ্ছে এই যে হ্যারি বেইলি আর হচ্ছে ট্যাবার্ড, এই 2 জন বাদ। কিন্তু তীর্থযাত্রীরা 21টি সম্পূর্ণ গল্প করতে পেরেছিল। কারণ কি? সবাই গল্প মনে করতে পারছিল না বা নানা কারণ ছিল। 21টি গল্প বলতে পেরেছিল এবং 3টি ছিল অসম্পূর্ণ এবং 3টি গল্প সম্পূর্ণই হয় নাই বিভিন্ন কারণে। কোন তীর্থযাত্রী একটির বেশি গল্প বলতে পারে নাই, কোন তীর্থযাত্রী একটির বেশি গল্প বলতে পারে নাই। এইরকম গল্প নিয়ে ক্যান্টারবেরি কাহিনী রচিত, অর্থাৎ ওই গল্পগুলো নিয়েই এই কাব্য রচিত। প্রায় 600 বছরের আগে রচিত ক্যান্টারবেরির কাহিনীটি আজও তেমন জীবন্ত ও আকর্ষণীয় অ্যাপিলিং। এর কারণ আছে, সেই সময় যেভাবে সমাজকে কটাক্ষ করা হয়েছে সেই কটাক্ষ এখনো চলছে। আরো ওনার বিখ্যাত কিছু রাইটিং এর ট্রাইলাস এন্ড ক্রাইসিডি, দ্য পার্লামেন্ট অফ ফাউলস, দ্য হাউস অফ ফেম। দেখেন ফেমাস কোটস অফ ডিকটেট চসার, ওনার কিছু বিখ্যাত কোটেশন আছে। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। এই যে আমরা যে সবসময় বলি টাইম এন্ড টাইড, উই আর ওয়েল নন অ্যাবাউট দ্য কোটেশন, but we know when know. Most of us don't know who has said this. This line has been quoted from the writings of Dr. Chaucer. Time and tide wait for no man. দেখেন আমরা কিন্তু জানি নো ওয়ান, এটা ভুল সেন্টেন্স, কিন্তু এটা হচ্ছে নো ম্যান। আমার একজন স্যার, যার নাম হচ্ছে সুরজিৎ রায় মজুমদার, স্যার আমাদেরকে প্রথম, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তো স্যার আমাদেরকে দেখাচ্ছে, দেখ এই যে তোরা লাইনটা পড়িস লাইনটা ভুল, দেখ অক্সফোর্ড দেখ, এই দেখ ক্যামব্রিজ দেখ, দেখ এই জায়গায় এই লাইন এরকম আছে। দেখেন তাহলে আমরা জানি ওই টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ওয়ান বাক্যটা কিন্তু আমাদের রিভিশন। আসল বাক্যটা টাইম এন্ড টাইড ওয়েট ফর নো ম্যান। পেশেন্স ইজ আ কনকুয়ারিং ভার্চু। দেখেন এই কি কথা, এটা আমরা এখনো বলি ধৈর্যই সব, ধৈর্যই শক্তি, ধৈর্যই পূর্ণ, ধৈর্যশীলকে স্রষ্টা পছন্দ করেন। এখানে বলছে পেশেন্স ইজ আ কনকুয়ারিং ভার্চু, ধৈর্য হচ্ছে বিজয় লাভের গুণ, বিজয়ী হওয়ার গুণ। অর্থাৎ যে যত ধৈর্যশীল সে তত তার বিজয়ী হওয়ার সম্ভাবনা তত বেশি। তাহলে পেশেন্স ইজ আ কনকোয়ারিং ভার্চু, দ্য পারসন হু পজেস দ্য কোয়ালিটি অফ পেশেন্স হি উইল শিওরলি সাকসিড। সে নিশ্চিতভাবেই সফল হবে। সাফল্য হিজ অর হার্স, দ্য পারসন হু ইজ patient. দেখেন people can die of mere imagination, people can die of mere imagination. দেখেন কল্পনার কারণেও মাত্র মানুষ মারা যেতে পারে, কল্পনায়ও মারা যেতে পারে। খুবই ভয়ঙ্কর সেন্টেন্স, people can die of mere imagination। আপনি যদি সবসময় মৃত্যু নিয়ে ভাবেন, মৃত্যু আপনাকে গ্রাস করবে, মৃত্যু ত্বরান্বিত হবে। সো নেভার থিঙ্ক অফ ডেথ, নেভার অ্যাফ্রেড অফ ডেথ। কখনো মৃত্যু ভয় ভীত হবেন না। মৃত্যু ইজ ইনভাইটেবল ফর আস, মৃত্যু অনিবার্য। জন্ম যেমন সত্য, মৃত্যু তেমন সত্য। সুতরাং নেভার ইউ উইল বি অ্যাফ্রেড অফ ডেথ, that people can die mere imagination. জন উইক্লিফ। তাহলে আমরা দেখেন এই যুগ যখন আমরা পড়তে যাচ্ছি নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যানাদার পয়েন্ট, জন উইক্লিফ। তাহলে আপনার পরীক্ষায় আসবে চসারের কন্টেম্পোরারি কারা ছিল, তার সমসাময়িক কারা ছিল। তাহলে চসারের সমসাময়িক আমরা পাইলাম, এখানে দেখেন যে আমরা পড়লাম প্রথমে কিছু রাইটার, জিফ্রে গেইমার,
টমাস ব্রিটেন, এগুলো তেমন আসে না, কিন্তু এইগুলো আসে। সেগুলো কারা? যে জন উইক্লিফ, উইলিয়াম ল্যাংল্যান্ড, ঠিক আছে, এইটাগুলো আসে পরীক্ষায় চষারে কন্টেম্পোরারি। জন উইক্লিফ কে? ইনি হচ্ছেন দা ফার্স্ট, তিনি হচ্ছেন একজন ধর্মযাজক ছিলেন, এবং তিনি হোলি বাইবেলকে প্রথম ইংরেজিতে অনুবাদ করেন। হোলি যে বাইবেল, তাকে তিনি প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে? এই জন উইক্লিফ। তাহলে বাইবেল কি ভাষায় রচিত ছিল? বাইবেল ছিল, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে হিব্রু ভাষায় লেখা ছিল। হিব্রু হিব্রু ভাষায় লেখা ছিল, বা দা ওল্ড যে ই ভাষা, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় থাকে হিব্রু ভাষা। এই ভাষায় লেখা ছিল মূলত হোলি বাইবেল। এবং সেখান থেকে জন উইক্লিফ এটাকে অ্যাট ফার্স্ট ট্রান্সলেটেড ইনটু ইংলিশ। যে কারণে এই আমরা একটু আগে পড়লাম যে প্রথম যে যে কি বলো এসেইস্ট ইন ইংলিশ লিটারেচার, তিনি কাকে আমরা পড়লাম, যদি আমরা একবার দেখে আসি, যে তাহলে ভালো মনে থাকবে। দেখেন সবাই, এই যে হয়ে গেল, ওহো টাকার উপরে চলে গেলাম, উপরে চলে গেছি। আচ্ছা দেখেন, এই যে কিং আলফ্রেড দ্য গ্রেট, আর এই যে তিনি কি করেছিলেন, প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেছিলেন, যা তাকে এই জন্য তাকে কি বলা হয়, ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়, কিং আলফ্রেড দ্য গ্রেট কে প্রথম। এরপর আমরা দেখেন, এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে জন উইক্লিফ তিনি কি করেছেন, তিনি বাইবেলকে প্রথম ইংরেজি ট্রান্সলেশন করেছেন এবং এটা গদ্যে করেছেন। তাই ইনাকেও কিন্তু ওরকম প্রোজের ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হয়ে থাকে। অনেক সময় পড়তে গেলে আপনি যখন এমসিকিউ পড়বেন, আরে এইটা পড়লাম আবার এইটা, তাহলে ভুল নাকি? কিন্তু ভুল না, আপনি যদি ভালো করে শেখেন, স্টেপ বাই স্টেপ জানেন, তখন আপনার কাছে ভুল নেই, অপশন অনেকগুলো থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন কোনটা কারেক্ট অ্যান্সার, কোনটা কারেক্ট অ্যান্সার না। তাহলে জন উইক্লিফ ছিলেন একজন ধর্মযাজক, তিনিই প্রথম দা হোলি বাইবেলকে ইংরেজিতে অনুবাদ করেন। উইক্লিফ সাধারণ মানুষকে অলৌকিক ধারণা দুষ্ট ব্যাধি থেকে মুক্ত করার জন্য সাধারণ মানুষের বোধগম্য করে অনুবাদ করেন দা নিউ টেস্টামেন্ট। এজন্যই তাকে গদ্যের জনক বলা। অর্থাৎ এটা কি দা নিউ টেস্টামেন্ট, আমরা জানি এই যে বাইবেলের যে ওল্ড, এটাকে দা নিউ টেস্টামেন্ট। আর ওল্ড টেস্টামেন্টে মানে একটা জিনিস আছে, তারা কারা? যারা জুইশ, যারা ইহুদি, তারা হচ্ছে দা ওল্ড টেস্টামেন্টকে ফলো করে, আর এটা হচ্ছে দা নিউ টেস্টামেন্ট। এর জন্য তাকেই প্রথম গদ্যের জনক বলা হয়ে থাকে। কিন্তু তাই নয়, সেই যুগে পুরোহিতদের মধ্যে অনাচার দেখা যাচ্ছে, একটু বলেছিলাম, যারা পুরোহিত ছিল, প্রিস্ট ছিল, তখন চার্চে অনাচার দেখা দিয়েছিল, তার বিরুদ্ধে তিনি লিখেছিলেন। আর তাই তাকে রিফরমেশন আন্দোলনের দা মর্নিং স্টার বলা হয়ে থাকেন। অর্থাৎ একটা সময় রিফর্ম হলো, চার্চের রিফর্ম হলো, সিংহাসনের রিফর্ম হলো, দুর্নীতির বিরুদ্ধে। যুগে যুগে সেই প্রাচীন কাল থেকেই যখন দুর্নীতি হয়েছে, অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, তখনই মানুষ কি হয়েছে, মানুষ বিপ্লব করেছে, তাদেরকে টেনে ইস্ত্রে নামিয়েছে। শুধু আমার দেশ নয়, সকল দেশে এটা ঘটেছে, সকল দেশে এটা ঘটবে। আমরা যখন হচ্ছে ওজাইমেন্ডিয়াস পড়বো, আমরা যখন বড় বড় কাব্য পড়বো, এখানে দেখবো যে সকল স্বৈরতান্ত্রিক শাসকের কি হয়েছে, পরিণতি কখনো ভালো হয় নাই, সে হিটলার বলেন আর যাই বলেন। মানুষ ইতিহাস পড়ে, ইতিহাস জানে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই সবচেয়ে বড় কথা। সুতরাং এখনই উপযুক্ত সময় সবারই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার। কখনো কি করা যাবে না, অত্যাচার, অবিচার, অন্যায় কখনো কারোর সাথে করা যাবে না। স্রষ্টা অত্যাচার, অন্যায়কে কখনো পছন্দ করেন না। অর্থাৎ মানুষের যার যেটা রিজিক, সেই রিজিককে কখনো নষ্ট করা যেতে যাবে না। যার যেটা ন্যায্য দাবি, যার যেটা ন্যায্য প্রাপ্তি, সেটা সবাইকে কি করতে হবে, দিতে হবে। এটাই স্রষ্টার বিধান। সকল ধর্মের সকল ধর্মগ্রন্থে এটা বলা হয়েছে। তাই এই যে এই যুগেও সেই মধ্যযুগে মিডিল ইংলিশ পিরিয়ডে যখন চার্চে, যখন রাজ্য কেন্দ্রিক, যখন কি ছিল, কিংডম, শাসকরা
কি করতো, শোষক করতো, তখনও আমজনতা জেগেছে, তখনও তাদেরকে কি করেছে, টেনে হেসড়ে গদি থেকে নামিয়েছে। তখন কি হয়েছে, চার্চ থেকে চার্চ থেকে কি করা হয়েছে, যারা প্রিস্ট ছিল, ফাদার ছিল, হুম, সবাইকে তার তাদের জায়গা থেকে নামানো হয়েছে, রিফর্ম ঘটেছে। আর এই রিফর্মিস্ট কে ছিলেন, জন উইক্লিফ। কারণ কি, আগে ওই যে বাইবেল বাইবেল লেখা ছিল কি ভাষায়, হিব্রু ভাষায়, মানুষ বুঝতো না। ওই প্রিস্ট যা বলতো সাধারণ মানুষ তাই বুঝতো, যে তোরা ছোট, আমরা যা বলবো তাই, তোদের দায়িত্ব এটা, আমাদের দায়িত্ব এটা। যখন কি হলো, হোলি বাইবেল রচিত হলো ইংরেজিতে, তখন সাধারণ মানুষ পড়তে শিখলো, বাইবেলে কি লেখা আছে জানলো, যে ঈশ্বর কি বলেছেন, জেসাস জেসাস কি বলেছেন, জেসাস তো বলেছেন আমরা ঈশ্বরের পুত্র, সবাই সমান, নোবডি, এভরিবডি ইজ ইকুয়াল ইন দ্য আই অফ গড, সো নোবডি ইজ সুপ্রিয়র, কেউ সুপ্রিয়র নয়। এটা জানতে হয়েছে। এটা সকল ধর্মেই ঘটেছে। যখন আমাদের হিন্দু ধর্মেও, যখন বাইবেল, যখন হচ্ছে বেদ পড়তো না মানুষ, যখন গীতা পড়তো না মানুষ, তখন আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, শোষণ করা হয়েছে। এখন মানুষ সকল ধর্মের চর্চা করছে, সবাই পড়ছে, পবিত্র কোরআন পড়ছে, পবিত্র বাইবেল পড়ছে, পবিত্র বেদ পড়ছে, পবিত্র গীতা পড়ছে, দেখছে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম, মানুষকে ভালোবাসো, মানুষের জন্য কাজ করো, এটাই হচ্ছে ধর্মের মূল বক্তব্য। পৃথিবীর একটি প্রাণীও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সকল প্রাণীর জন্য কাজ করো, সকল প্রাণীকে কি করো, সকল প্রাণীকে ভালোবাসো। অর্থাৎ বৌদ্ধ ধর্মে বলা হয়েছে লাভ ইজ দ্য বেস্ট, লাভ ইজ দ্য বেস্ট ভার্চু, অহিংসা পরম ধর্ম। অর্থাৎ হিংসাকে ত্যাগ করো, মানুষকে ভালোবাসো। হযরত উমর তিনি একটা কথা বলেছেন, যে তিনি যখন রাজত্ব করতেন, তিনি বলেছিলেন যে আমার রাজ্যে একটা পিঁপড়াও যেন, একটা পশুও যেন না খেয়ে মারা যায়। তিনি একটা পিঁপড়া, একটা পশুকে একটা এত গুরুত্ব দিয়েছেন, তাহলে আমরা মানুষ, আমাদের গুরুত্ব আরো কত বেশি। প্রতিটা মানুষ প্রতিটা মানুষের বন্ধু, প্রতিটা মানুষকে রক্ষা করা প্রতিটা মানুষের দায়িত্ব, প্রতিটা মানুষ প্রতিটা মানুষকে ভালোবাসা দায়িত্ব। চৈতন্য মহাপ্রভু একই কথাই বলেছেন। তিনি বলেছেন, কি বলেছেন, যে মারিলি কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আসলে প্রেম দিয়েই যাব, যে যাই বলুক, ভালোবেসেই যাব। আর এই ভালোবাসার মাধ্যমেই ভালোবাসার ভুবন করা সম্ভব, হিংসা দিয়ে কখনো ভুবন করা সম্ভব নয়। তাই তারা এই যে আমরা যখন বাইবেল পড়ছে, তখন মানুষ, তারা এই যে ভালোবাসার ভুবন করার শপথ নিয়েছে। আমরা বাঙালিরা বর্তমানে, আমরাও সেই যে আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, আমরাও ভালোবাসার ভুবন করব, আমরা হব বিশ্বের রোল মডেল। আমরা বাংলাদেশকে ভালোবাসার ভুবনের, মানবতার ভুবনে পরিণত করব, বিশ্বকে দেখাবো, দেখো এই যে আমরা বন্যায় একত্রিত হলাম, মানুষের জন্য কাজ করলাম, আমরা এভাবেই আমরা সারা জীবন একে অপরের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা চলে কাজ করব, একে অপরের পাশে থাকবো। এদেশের যেন একটা পশু পাখিও যেন অবিচারে মারা না যায়। এবার আমরা দেখেন যে উইলিয়াম ল্যাংল্যান্ড, ওই একই কথা, উইলিয়াম ল্যাংল্যান্ড ছিলেন তার যুগের বিদ্রোহী কবি। তিনি সহ্য করতে পারেননি ধর্মযাজকদের ভণ্ডামি, মানুষের প্রতি তার অবজ্ঞা, অবহেলাকে তিনি কেবলমাত্র কঠোর ভাষায় আক্রমণ করে ক্ষান্ত হননি। তিনি লেখনের সাহায্যে রচনা করেছিলেন দি ভিশন অফ উইলিয়াম কনসার্নিং পিয়ার্স দ্য প্লোম্যান। এত বড় নামের দরকার নাই, পরীক্ষায় আসে শুধু এইটুকু, পিয়ার্স প্লোম্যান কার লিখেছে, কে লিখেছেন? এটা লিখেছেন উইলিয়াম ল্যাংল্যান্ড। আর এটা কে লিখেছে? এটা হচ্ছে একটা স্যাটিরিক্যাল পোয়েম। স্যাটিরিক্যাল পোয়েম কি, যেখানে তৎকালীন সমাজ ব্যবস্থাকে কি করা হয়ে থাকে, তৎকালীন সমাজ বা সমসাময়িক সমাজ ব্যবস্থাকে যেখানে কটাক্ষ করা হয়, সেখানে ভণ্ডামিকে, মানুষকে অবজ্ঞা করাকে, অবিচারকে ভণ্ডামি করা হয়েছে। সেটা কোথায় লিখেছে উইলিয়াম ল্যাংল্যান্ড? দ্য পিয়ার্স পোলোম্যান যে কাব্য, এখানে তিনি তুলে ধরেছেন। মধ্যযুগের আরো কিছু রাইটিং আপনার একটু দেখে নেবে, লাগবে না, এগুলো ইম্পর্টেন্ট না আসলে, শীট তো সব থাকবে। দেখেন এমসিকিউ গুলো দেখি। সো দ্য রাইট আনসার, চসার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পোয়েট অফ কোন সেঞ্চুরি? তিনি জন্মগ্রহণ করেন 1340 সালে, তার মানে 14th সেঞ্চুরি। এবার দেখেন নাম্বার 2, হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ পোয়েম? ইংলিশ পোয়েমের ফাদার কে? জিফ্রে চসার। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি? দেখেন জিফ্রে চসার। জিফ্রে চসার রোট ক্যান্টারবারি টেলস। The Canterbury Tales is told by
জিপ্রে চষার, কে বলছে? ওই কথক জিপ্রে চষার। The Canterbury Tales is alive and appealing today as it was nearly 600 years ago. দেখেন, appealing. Who translated the Bible into English for the first time? This was John Wycliffe. Who translated the New Testament? John Wycliffe. Chaucer, the first used the rhyme royal stanza in which literature? ট্রাইলাস অ্যান্ড ক্রাইসিডা। আমরা এটা ওইখানে পড়ি নাই, এখানে আলোচনা করা আছে যে ট্রাইলাস অ্যান্ড ক্রাইসিডা, এখানে তিনি একটা রয়্যাল স্ট্যান্ডার কি করেন? স্টার্ট করেন। আপনাদের এখানে আসেন, আপনার বাংলাটুকু পড়ে নিলে আর ওইটুকু পেয়ে যাবেন। এবার আমরা দেখবো দা ব্যারনেস, আমরা অলরেডি বলে দিয়েছি, একটু বলবো এখন যে ব্যারনেস অর্থাৎ জিপ্রে চষার 1340 সালে তিনি জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1400 সালে। সেই 1400 সালে তিনি যখন মৃত্যুবরণ করেন তখন ইংরেজি সাহিত্যে একটা ধস নামে। কোনো ভালো সাহিত্যিকের দর্শন পাওয়া যায় নাই, জন্মগ্রহণ করে নাই, ভালো সাহিত্যের সৃষ্টি হয় নাই। তাই 100 বছর ইংরেজি সাহিত্যে একটা কি হয়? অনুর্বর অবস্থা ছিল, কোনো সাহিত্যিক নিদর্শন ছিল না, সাহিত্য সৃষ্টি হয়নি। তাই এই 100 বছরকে ডার্ক এজ বা ব্যারন এজ, বন্ধা এজ হিসেবে বিবেচনা করা হয়, গণ্য করা হয়। আশা করি তাহলে আপনারা বুঝতে পেরেছেন। আর আগামী দিন আমরা রেনেসাঁ পিরিয়ড থেকে অর্থাৎ লেকচার 2 থেকে আমরা ক্লাস শুরু করব। এবং দেখেন, রেনেসাঁ পিরিয়ড থেকে শুরু করব, অর্থাৎ এই 1400 পর্যন্ত আমাদের শেষ হলো, অর্থাৎ 100 বছর অন্ধকার যুগ। তাহলে রেনেসাঁ শুরু হবে কত? 1500 সাল থেকে। তাহলে আগামী ক্লাসে আমরা 1500 সাল থেকে আমাদের পড়াশোনা শুরু করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, আপনারা বলবেন, আমি চেষ্টা করব কথা বলতে। আর আপনারা আনমিউট করে কথা বলুন, আমরা একটু কথা বলে আমরা আমাদের ক্লাস এখন শেষ করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক, এনি কোয়েশ্চেন।